আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রিফাত হোসেন তোমাদের সাথে আজকের এই ফিজিক্স ক্লাসে আছি। তো তোমাদের ইতিমধ্যেই এইচএসসি ফার্স্ট ইয়ারের যে একাডেমিক কোর্সটি ছিল সেটি তোমরা সম্পন্ন করেছো, যেটা ছিল হচ্ছে আমাদের যে শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাসের উপরের কোর্সটা। কিন্তু যেমনটা আমরা পূর্বেই বলেছিলাম যে আমাদের এই ফার্স্ট ইয়ারের একাডেমিক কোর্সটি হবে হচ্ছে সম্পূর্ণ সিলেবাস, দ্যাট ইজ ফুল সিলেবাসের উপরে। কিন্তু তোমাদের কিছু ফুল ফুল সিলেবাসের কিছু অংশ কিন্তু এখনো পড়ানো হয়নি, যেটা তোমাদের বাকি রয়ে গেছে। তো ওই পার্টটা আজকে মূলত আমি কভার করব, ঠিক আছে, যতটুকু তোমাদের ফুল সিলেবাসের ভেতর থেকে বাকি রয়ে গেছে। তো আমাদের যে অংশটুকু বাকি রয়ে গেছে তার মধ্যে আছে হচ্ছে তরঙ্গ চ্যাপ্টারের দুইটা লেকচার, ঠিক আছে, যেটা হচ্ছে P61 এবং 62-র আন্ডারে পড়ে। তো আজকে আমি এই দুইটা লেকচার হচ্ছে তোমাদের সামনে কভার করব, যে যেটার মাধ্যমে তোমাদের যে ফুল সিলেবাসের যে আউটলাইন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা শুরু করে দিই। তো ফার্স্টে আমাদের P61, এই P61 আমরা কি দেখবো? P61 আমরা দেখবো বিট, ঠিক আছে। তো আমরা ইতিমধ্যেই যখন তরঙ্গ নিয়ে পড়াশোনা করেছি, আমরা তরঙ্গের প্রকারভেদ সম্পর্কে জেনেছি, যে অগ্রগামী তরঙ্গ কেমন হয়, স্থির তরঙ্গ কেমন হয়। তো এইগুলো পড়ার সময় আমরা কিছু শর্ত বলতাম। যেমন স্থির তরঙ্গের বিষয়টা যদি আমি বলি, আমরা বলতাম যে আমাদের তরঙ্গের বিস্তার এ- একই হতে হবে, বা ভিন্ন হলেও সমস্যা নাই, কিন্তু কম্পাঙ্ক একই হতে হবে, ঠিক আছে। এটা ছিল আমাদের স্থির তরঙ্গের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিন্তু তোমাদের মনে তো এই প্রশ্ন আসতেই পারে যে যদি কম্পাঙ্ক ভিন্ন হয় সেক্ষেত্রে কি হবে। তো সেক্ষেত্রে একটা খুব সুন্দর ঘটনা ঘটে, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে বিট বা স্বরকম্প, বাংলায় বলা হয় স্বরকম্প। তো আমি যদি একটু তোমাকে বোঝানোর চেষ্টা করি বিষয়টা, যে আমরা অনেক সময় এরকম হয়ে থাকে কিন্তু, যে যখন আমরা দুইটা ভিন্ন ভিন্ন উৎস থেকে শব্দ তৈরি করি, তখন আমাদের কানে যখন শব্দগুলো আসে আমাদের কাছে মনে হয় যে শব্দ একবার বাড়তেছে আর একবার কমতেছে। এটা সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে যে আমাদের হাতে যদি দুইটা টিউনিং ফর্ক থাকে, ঠিক আছে, টিউনিং ফর্ক হচ্ছে একটা যন্ত্র। সেই টিউনিং ফর্কে যদি আমরা শব্দ উৎপন্ন করি দুইটা টিউনিং ফর্ক কাছাকাছি রেখে, তখন দেখা যায় কি যে আমাদের কানে যে শব্দটা আসে সেটা একটু সময় পর পর বাড়ে আবার কমে, বাড়ে আবার কমে। এই যে যে ঘটনাটা, পর্যায়ক্রমিক শব্দের যে তীব্রতার হ্রাস বা বৃদ্ধি, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে বিট। এখন এই বিট কিভাবে হয়, এর পিছনের ফিজিক্সটা কি, এটাই আজকে দেখার চেষ্টা করব। তো শুরু করে দেই। তো ধরা যাক যে আমাদের কাছে দুইটা তরঙ্গ আছে, যেই তরঙ্গের সমীকরণ আমরা জানি, ঠিক আছে। আমরা তরঙ্গের অগ্রগামী তরঙ্গের সমীকরণকে অনেকভাবে প্রকাশ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা এই রূপে প্রকাশ করতে পারি। দেখো, আমি যদি একটু লিখে দেখাই তোমাদেরকে, যে অগ্রগামী তরঙ্গের আমরা একটা প্রকাশ এইভাবে করে থাকি, যে y ইজ ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস বা মাইনাস কে এক্স, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু অগ্রগামী তরঙ্গকে প্রকাশ করতে পারি। সো আমরা এরকম ভাবে দুইটা অগ্রগামী তরঙ্গের জন্য সমীকরণ লিখবো, ঠিক আছে। কিন্তু সমীকরণ লেখার সময় আমাদের যে এই এক্স এর যে মান সেটা আমরা জিরো ধরে নিব। আমরা ধরে নিচ্ছি যে এক্স ইকুয়াল জিরো বিন্দুতে তরঙ্গ দুইটা উপরিপাতিত হচ্ছে, ঠিক আছে। তো তখন আমরা ডিরেক্ট লিখতে পারি যে দুইটা তরঙ্গের যে সমীকরণ তখন দাঁড়াবে এক্স ইকুয়াল জিরো বিন্দুর জন্য, এটা হচ্ছে এরকম: ওয়াই ইকুয়াল এ সাইন ওমেগা ওয়ান টি। আগেই বলে নিয়েছি যে আমরা এখন যে ঘটনাটা দেখবো সেটা হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন কম্পাঙ্কের তরঙ্গের জন্য। তো এই কারণে দেখো আমি প্রথম তরঙ্গের জন্য এখানে ওমেগা ওয়ান ইউজ করতেছি। তো একইভাবে দ্বিতীয় তরঙ্গের জন্য সমীকরণটা হবে এ ইন্টু সাইন ওমেগা টু টি। আচ্ছা, তো এটাকে আমরা চাইলে ওমেগা দিয়ে না লিখে আমরা চাইলে এখানে কম্পাঙ্ক এফ দিয়েও লিখতে পারি। তখন যেটা দাঁড়াবে যে তখন জাস্ট এখানে একটু চেঞ্জ করতে হবে, যে তখন আমাদের এই ওমেগার জায়গায় 2 পাই এফ বসাতে হবে, এবং সেক্ষেত্রে সমীকরণটা দাঁড়াবে হচ্ছে y1 ইকুয়াল a সাইন 2 পাই f1 ইন্টু টি। তো এটা হচ্ছে একটা সমীকরণ। আর y2 দাঁড়াবে একইভাবে a ইন্টু সাইন 2 পাই f2 ইন্টু টি। তো দেখো আমি দুইটা ভিন্ন ভিন্ন সমীকরণ এখানে লিখে ফেলেছি। এখন আমরা কি করব, আমরা যেটা বলেই শুরু করছি, যে এক্স ইকুয়াল জিরো বিন্দুতে তরঙ্গের উপরিপাতনের ফলে যে ঘটনাটা হয়, দ্যাট ইজ বিট। এটা আমরা এখন ফিজিক্সের মাধ্যমে বোঝার চেষ্টা করবো যে আসলে কি ঘটে এখানে। তো বুঝতেই পারতেছি এখানে উপরিপাতন ঘটতেছে। তো আমরা যদি উপরিপাতনের ঘটনা বুঝতে চাই, আমাদের উপরিপাতনের নীতি এখানে প্রয়োগ করতে হবে, যেটা আমাদেরকে কি বলে, যে এই এক্স ইকুয়াল জিরো বিন্দুতে, এই যে আমি এখানে লিখেও দিই উপরে, যে আমরা এক্স ইকুয়াল জিরো বিন্দুর জন্য তরঙ্গের সমীকরণ লিখেছি, এবং এরপরে হচ্ছে উপরিপাতনের সমীকরণটা লিখতে যাচ্ছি। এক্স ইকুয়াল জিরো বিন্দুতে আমরা যে
উপরিপাতনের ফলে যে তরঙ্গের সমীকরণ পাবো সেটাকে আমি ওয়াই নেট লিখতেছি, যেটা হবে y1 প্লাস y2। আমি y1 আর y2 এর মান এখান থেকে যথাক্রমে বসাই দিতে পারি। সো এটাকে আমি y1 এর ইকুয়েশনকে 1 নম্বর বলতেছি, y2 এর ইকুয়েশনকে 2 নম্বর বলতেছি। সো আমি কিন্তু 1 ও 2 হতে এখানে মানগুলো বসিয়ে দিতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এই সমীকরণের চেহারাটা কেমন হবে দেখো তো, যে এই ক্ষেত্রে আমরা ওয়াই নেট সমান যেটা লিখতে পারবো, যে এ কমন নিয়ে ভিতরে থাকবে হচ্ছে আমার সাইন 2 পাই f1 t প্লাস সাইন 2 পাই f2 ইন্টু টি। আচ্ছা, তো এখানে একটা আমাদের ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করতে হবে, যে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা আমরা সবাই ত্রিকোণমিতিতে শিখেছি, যে এই সূত্রটা এখানে আমরা চাইলে প্রয়োগ করতে পারি। তো সূত্রটা কি ছিল আমি একটু বলি, বলার সাথে সাথে লিখে ফেলি। আমাদের সূত্রটা ছিল যে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল 2 ইন্টু সাইন সি প্লাস ডি, 2 ইন্টু সাইন সি প্লাস ডি। এইভাবে আমি যদি লিখি এখানে, তাহলে এখানে আসে হচ্ছে 2 ইন্টু সাইন 2 পাই f1 প্লাস f2 ইন্টু টি। আর আমাদের থাকবে হচ্ছে নিচে একটা 2 হবে, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। সো এখানে একটা 2 আমাদের এক্সট্রা ভাগ দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের প্রথম পার্টটা হয়ে গেল। সো এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিচ্ছি। আরেকটা পার্ট আসবে হচ্ছে আমাদের কস দিয়ে, সেটা হচ্ছে কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। সো কস এর পার্টটা যদি আমি লিখি, কস 2 পাই ইন্টু f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তো এই হচ্ছে আমাদের লব্ধি তরঙ্গের যে সমীকরণ সেটা, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আমাদের দুইটা পার্ট আসতেছে। একটা যদি দেখো তুমি সাইন দিয়ে একটা পার্ট আসতেছে, আরেকটা হচ্ছে কস দিয়ে পার্ট আসতেছে, ঠিক আছে। তো এরকম সাইন কস ফাংশন সম্মিলিত থাকলে তার লেখচিত্র বা তার উপরিপাতনের ফলে তরঙ্গের যে আকৃতি দাঁড়াবে সেটা কিন্তু ডিরেক্টলি গেস করাটা ডিফিকাল্ট। শুধু সাইন ফাংশন থাকলে আমার যে উপরিপাতনের ফলে যে তরঙ্গ সৃষ্টি হতো সেটার চেহারা কিরকম হতো, আর শুধু কস ফাংশন থাকলে তখন সেটার চেহারা কেমন হতো, ঠিক আছে। তো আমরা যদি একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি, যে শুধু যদি এখানে আমি একটু পাশে এটা দেখানোর চেষ্টা করি, যে শুধু সাইন ফাংশন যদি থাকে, শুধু সাইন যদি থাকে, তখন আমাদের যে উপরিপাতনের ফলে সৃষ্ট তরঙ্গের যে চেহারা সেটা দেখতে অনেকটা এরকম হবে। যে দেখো শুধু সাইন ফাংশন থাকার অর্থ হচ্ছে এটা একটা সাইন লেখচিত্র তোমাকে দিবে, ঠিক আছে, সাইন লেখচিত্র তোমাকে দিবে এবং এটার চেহারা হবে এরকম। এখন আমি এই সমীকরণ থেকে এটা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, দেখো যে আমার যদি এই কস পার্টটা ঢেকে দিয়ে শুধুমাত্র সাইন পার্টটা নিয়ে চিন্তা করতে হতো, সেক্ষেত্রে আমি তখন বলতাম যে এই যে দেখো আমাদের এই উপরিপাতনের ফলে সৃষ্ট যে তরঙ্গ তার কম্পাঙ্ক হচ্ছে f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমাদের মূল যে দুইটা তরঙ্গ ছিল তাদের কম্পাঙ্কের গড় হচ্ছে আমার এখানে লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক, ঠিক আছে। আমি যদি এটাকে একটু হাইলাইট করে দিই, এই যে আমাদের এই f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2 এই অংশটা হচ্ছে আমাদের নির্দেশ করতেছে যে আমাদের তরঙ্গটা যদি শুধুমাত্র সাইন ফাংশন দিয়ে প্রকাশিত হতো তখন তার কম্পাঙ্ক হতো f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো এই যে যে আমরা একটা তরঙ্গ দেখতে পাচ্ছি, কোন একটা বিন্দুর জন্য আমরা যে সময়ের সাথে সরণের যে পরিবর্তন দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই যে সাইন ফাংশন মেনে হচ্ছে, এবং তার জন্য কম্পাঙ্কটা হচ্ছে আমাদের f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এই ক্ষেত্রে কম্পাঙ্কটা হচ্ছে f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ মূল তরঙ্গের কম্পাঙ্কের গড় হিসাবে আমি এখানে কম্পাঙ্কটা পাচ্ছি। এখন আমাদের যদি তরঙ্গর যে উপরিপাতনের যে ফলাফল সেটা শুধুমাত্র কস ফাংশন দিয়ে প্রকাশ করতাম, তখন সেক্ষেত্রে আমাদের এই উপরিপাতনের ফলে সৃষ্ট তরঙ্গের চেহারা কেমন হতো সেটা যদি আমরা এখানে আলাদাভাবে দেখতে চাই, তাহলে বুঝতেই পারো যে এখানে আসলে গ্রাফটা হবে একটা কস ফাংশনের গ্রাফ, ঠিক আছে। এবং আমরা যদি একটু খেয়াল করি, এটা আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি যে আমাদের যখন সাইন ফাংশন দিয়ে প্রকাশ করেছি তখন কিন্তু আমাদের কম্পাঙ্কটা কি হয়েছে, যে দুইটা কম্পাঙ্কের যোগফলের অর্ধেক, ঠিক আছে। অর্থাৎ আমাদের কম্পাঙ্কটা কিন্তু
মূল কম্পাঙ্কের চেয়ে কোনো অংশেই কমবে না, এটা আমরা শিওর হয়ে বলতে পারি। কিন্তু যখন আমরা শুধুমাত্র কস ফাংশন দিয়ে পুরো জিনিসটাকে চিন্তা করব, তখন দেখো তো, তখন আমি এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে কস ফাংশন দিয়ে যদি চিন্তা করতাম, সেই ক্ষেত্রে কম্পাঙ্কটা দাঁড়াতো হচ্ছে f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2, এই যে এতটুকু। সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যে সৃষ্ট তরঙ্গের যে কম্পাঙ্ক সেটা কমে যেত। এই কারণে আমাদের যে চিত্রটা পেতাম আমরা, সেই চিত্রটা দেখতে অনেকটা এরকম হতো যে একটা সময়ের সাথে সরণের চিত্রটা দেখতে অনেকটা এরকম হতো। এখন তুমি এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমাদের যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে নতুন করে, তার কম্পাঙ্ক কমে যাচ্ছে, এবং এটা আমাদের সমীকরণ থেকেই খুব স্পষ্ট যে কম্পাঙ্কটা এখানে দুইটা কম্পাঙ্কের বিয়োগফলের অর্ধেক। ঠিক আছে, তো আমি এখানে এটা লিখে দিতে পারি যে এখানে আসলে কম্পাঙ্কটা কমে হচ্ছে f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন আমরা তো বুঝলাম যে দুইটা যদি আলাদা আলাদা ভাবে হতো তখন এরকম ঘটনা ঘটতো, কিন্তু দুইটা তো আলাদা ঘটতেছে না, আমাদের তো একসাথে বিবেচনা করতে হবে। এই যে দেখো একসাথেই কিন্তু আছে, তো তখন আসলে কি হবে? তখন যে ঘটনাটা দেখা যায় যে দেখো, এই যে যে দুইটা লেখচিত্র আমি এঁকেছি এখানে, এটা কিন্তু আসলে বোঝাচ্ছে যে এই দুইটা তরঙ্গ x=0 বিন্দুতে এসে উপরিপাতনের ফলে ওইখানে থাকা কণার কিরকম সরণ ঘটবে সময়ের সাথে সাথে, সেটা এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে, সো তুমি বুঝতেই পারতেছো যে আসলে আমার ফাইনাল যে লেখচিত্রটা দাঁড়াবে সেটা দাঁড়াবে হচ্ছে এই দুইটার যোগফল হিসাবে। যে এই দুইটা জিনিস আমি যদি যোগ করি, তখন আমার যে ঘটনাটা দাঁড়ায় সেটাই কিন্তু এই যে এখানে খুব সুন্দরভাবে আমাদের চিত্র এঁকে দেখানো আছে। যে দেখো, দুইটা যদি একসাথে আমরা যোগ করে চিন্তা করতাম, তখন আমাদের বাস্তবে যে ঘটনাটা ঘটতো সেটা দেখতে অনেকটা এরকম। এই যে এখানে যে চিত্রটা দেখানো আছে, এখানে আমরা যদি একটু চিত্রটা পর্যবেক্ষণ করি, আমরা দেখতে পাই যে কোনো একটা কণার উপর যখন এই দুইটা তরঙ্গ এসে একসাথে উপরিপাতিত হচ্ছে, তখন তার যে সময়ের সাথে সাথে বিস্তার, সেটা শুরুতে সর্বনিম্ন অবস্থা থেকে বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ অবস্থায় যাচ্ছে। এই দেখো, এটা হচ্ছে সর্বনিম্ন অবস্থা, মিনিমাম পজিশন। সেখান থেকে বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ পজিশনে গিয়ে পৌঁছাচ্ছে, আবার সেই সর্বোচ্চ পজিশন থেকে কি করতেছে, আবার কমতে কমতে মিনিমাম অবস্থায় গিয়ে পৌঁছাচ্ছে। তো আমি কি এখান থেকে বলতে পারি না যে এখানে আসলে এই কণাটার যে সরণ সেটা তোমার মিনিমাম থেকে ম্যাক্সিমামের ভিতরে আপ ডাউন করতেছে, এবং দেখো এই ঘটনাটা কিন্তু পুনরাবৃত্তি ঘটতেছে। তো আমরা তো এটা জানি যে কোনো একটা তরঙ্গের যে তীব্রতা সেটা হচ্ছে তার বিস্তারের সাথে বর্গের সমানুপাতিক হারে সম্পর্কিত। তো যেহেতু এইখানে আমরা দেখতে পাচ্ছি পর্যায়ক্রমিক ভাবে বিস্তার বাড়তেছে এবং কমতেছে, ফলে এই দুইটা তরঙ্গ উপরিপাতনের ফলে আমরা যখন এটার ইফেক্টটা দেখবো, সেটাও কি এরকম ভাবে আমাদের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধির একটা ইফেক্ট দিবে না? অর্থাৎ আমি যদি এটাকে একটা শব্দ তরঙ্গ হিসেবে চিন্তা করি, সেই ক্ষেত্রে কি হবে যে শুরুতে শব্দের কোনো তীব্রতাই থাকবে না, কারণ মিনিমাম অবস্থায় আছে, এরপর বাড়তে বাড়তে ম্যাক্সিমাম গেলে আমি সর্বোচ্চ শব্দ শুনতে পারবো, এরপর আবার কমতে কমতে সর্বনিম্ন, এরপর আবার বাড়তে বাড়তে আমি সর্বোচ্চ শব্দ শুনতে পাবো। অর্থাৎ আমার শব্দের যে তীব্রতা সেটা পর্যায়ক্রমিক ভাবে হ্রাস বৃদ্ধি করতে থাকবে। এই ঘটনাটাকে কিন্তু আমরা বলতেছি বিট, এটাকেই বলা হয় বিট। ঠিক আছে, আমি যদি একটু তোমাদেরকে সংজ্ঞাটা লিখে দেওয়ার চেষ্টা করি খুব ছোট্ট করে, যে বিট বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে দুটি তরঙ্গের উপরিপতনের ফলে শব্দের তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি। ঠিক আছে, এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ কন্ডিশন হচ্ছে যে দেখো, আমরা কিন্তু, আমি যদি এটা একটু মার্ক করে দেই, আমরা যখন এই বিট নিয়ে কথাবার্তা বলতেছি তখন আমরা দুইটা তরঙ্গ যে কনসিডার করছি তাদের বিস্তার কিন্তু সমান নিছি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের দুইটা তরঙ্গের বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা এখানে কম্পাঙ্কটা কিন্তু ডিফারেন্ট নিছি। ঠিক আছে, তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা শর্ত, যে দুইটা ভিন্ন কম্পাঙ্কের তরঙ্গের জন্য আমরা বিটের ঘটনাটা দেখতে পাবো। তো বিটের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি অনেকটা, যে সমান বা প্রায় সমান বিস্তার বিশিষ্ট বিস্তার বিশিষ্ট দুটি ভিন্ন কম্পাঙ্কের, যেটা আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হিসেবে বললাম, যে দুটি ভিন্ন কম্পাঙ্কের তরঙ্গের যদি উপরিপাতন হয়, ঠিক আছে, তো দুটি ভিন্ন কম্পাঙ্কের তরঙ্গের উপরিপাতনের ফলে এখন কি ঘটনাটা ঘটবে, উপরিপাতনের ফলে ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে তোমার শব্দের যে তীব্রতা
ঠিক আছে, সেটার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি, তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি, অর্থাৎ বাড়বে কমবে বাড়বে কমবে। তো এই যে যে ঘটনাটা, এটাকেই কিন্তু আমরা বলতেছি হচ্ছে, এটাকেই বলতেছি বিট। ঠিক আছে, আমি একটু সুন্দরভাবে তোমাদের এখানে বিটের সংজ্ঞাটা লিখে দিলাম। তো এই কন্ডিশন সহ তুমি যদি এটা মনে রাখতে পারো, তাহলে তোমার কাছে বিট বিষয়টা বুঝতে অনেকটাই সহজ হবে। তো আমরা কিন্তু বিটের একদম যে বেসিক কনসেপ্ট সেটা কিন্তু বুঝে ফেলছি। এখন আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব যে এই যে যে আমি বিটটা শুনতে পাচ্ছি, এটা আসলে গাণিতিক ভাবে আমি কিভাবে মাপতে পারি। ঠিক আছে, তো গাণিতিক ভাবে মাপার জন্য আমাদেরকে এই যে ফাইনাল সমীকরণটাকে একটু দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে এই সমীকরণটা দাঁড়াচ্ছে। এখন তুমি যখন চিত্রে দেখতেছিলা যে এই তরঙ্গের উপরিস্থিত কোন একটা কণার তোমার সরণ হচ্ছে সময়ের সাথে হ্রাস এবং বৃদ্ধি পাচ্ছে, এই যে যে সময়ের সাথে তোমার হচ্ছে বিস্তারের যে হ্রাস বৃদ্ধি হচ্ছে, এটা মূলত হয় হচ্ছে তোমার এই যে যে কোসাইন ফাংশন, এই কোসাইন ফাংশনের কারণে এখানে। ঠিক আছে, এই যে কোসাইন ফাংশনটাই মূলত আমার এই বিস্তারের হ্রাস বৃদ্ধির জন্য দায়ী। ঠিক আছে, এখন আমি যদি এই কোসাইন ফাংশনটাকে নিয়ে একটু উপরে নিয়ে আলোচনা করি, যে আমাদের কোসাইন ফাংশনটার ভিতরে কি আছে, কোসাইন ফাংশনটার ভিতরে আছে হচ্ছে 2 পাই কোসাইন ফাংশনটার ভিতরে আছে হচ্ছে 2 পাই ইন্টু f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা হচ্ছে এই যে 2 পাই টি এর যে সহগ, সেটাকেই বলি হচ্ছে তোমার কম্পাঙ্ক। ঠিক আছে, তো এইখানে বুঝতেই পারতেছো যে এই যে যে তোমার বিস্তারের হ্রাস বৃদ্ধি হচ্ছে, এটা যে হারে হ্রাস বৃদ্ধি হবে, অর্থাৎ এটার যে কম্পাঙ্কটা হবে, সেই কম্পাঙ্কের মানটা হচ্ছে f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমরা বলতে পারি যে তোমার এই যে যে তরঙ্গটা সঞ্চালিত হবে, বা এই যে যে কণাটা উপরে নিচে আপ ডাউন করবে, ঠিক আছে, তার জন্য যে কম্পাঙ্ক পাবো সেটা হচ্ছে f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2। অর্থাৎ এটা প্রতি সেকেন্ডে f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2 বার কি করবে, তোমার পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে। ঠিক আছে, আচ্ছা, আর আমরা যদি খেয়াল করি, দেখো একটা পূর্ণ স্পন্দনে, এই যে তুমি একটা পূর্ণ স্পন্দনে এখানে দেখতে পাচ্ছ, এই পুরোটা হচ্ছে একটা, এই পুরোটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন, পুরোটা একটা পূর্ণ স্পন্দন। তো এই একটা পূর্ণ স্পন্দনে আমরা দেখতে পাই যে তোমার কণার যে বিস্তার, সেটা 2 বার সর্বোচ্চ অবস্থায় গিয়ে পৌঁছায়। ঠিক আছে, এই যে এইখানে একবার আর এইখানে একবার। তো একটা পূর্ণ স্পন্দনে আমরা দুইটা কি পাবো বলতো, সর্বোচ্চ সরণ পাবো, যার ফলে আমরা একটা তোমার এই শব্দ হিসেবে যদি তরঙ্গকে চিন্তা করি, বলতে পারবো যে একটা জোরালো শব্দ পাবো 2 বার, একটা পূর্ণ স্পন্দনে আমরা 2 বার জোরালো শব্দ পাবো। ঠিক আছে, এখন আমাদের এরকম পূর্ণ স্পন্দন সেকেন্ডে কয়টা হচ্ছে, f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, অর্থাৎ সেকেন্ডে আমাদের এত সংখ্যক পূর্ণ স্পন্দন হচ্ছে। তাহলে আমরা তো জানি যে একটা পূর্ণ স্পন্দনে 2টা জোরালো শব্দ, আমি এখানে লিখে দিই 2টি জোরালো শব্দ, 2টি জোরালো শব্দ। সো একটা পূর্ণ স্পন্দনে 2টি জোরালো শব্দ। তাহলে আমাদের এই যে যে সেকেন্ডে এই তরঙ্গের জন্য, এই তরঙ্গের জন্য যে আমরা সেকেন্ডে f1 মাইনাস f2 ডিভাইডেড বাই তোমার 2টি পূর্ণ স্পন্দন পাচ্ছি, তার জন্য আসলে আমরা মোট কয়টা জোরালো শব্দ শুনতে পারবো, সেটা হচ্ছে খুবই সহজ, যে আমরা এখান থেকে ঐকিক নিয়ম করলেই কিন্তু এটা পেয়ে যাব যে আমরা কতটা হচ্ছে জোরালো শব্দ শুনতে পাবো। সো মোট জোরালো শব্দ আমি যদি লিখি, মোট জোরালো শব্দ, এটার পরিমাণটা তাহলে দাঁড়াবে হচ্ছে যে দেখো একটা পূর্ণ স্পন্দনে যেহেতু আমরা 2টা জোরালো শব্দ পাই, তাহলে এই যে 1 সেকেন্ডে যে আমার f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2টি পূর্ণ স্পন্দন হচ্ছে। ঠিক আছে, তাহলে ওই f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2টি পূর্ণ স্পন্দনের জন্য আসলে আমি কতটা জোরালো শব্দ শুনতে পাবো, এই যে f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2 ইন্টু 2, এই প্রত্যেকটার জন্য 2টা জোরালো শব্দ, তাহলে এই যে f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2টা স্পন্দনের জন্য এতগুলা জোরালো শব্দ। সো ফাইনালি আমার রেজাল্টটা দাঁড়ায় হচ্ছে f1 মাইনাস f2। ঠিক আছে, তো এতগুলো জোরালো শব্দ আমি শুনতে পাবো 1 সেকেন্ডে। ঠিক আছে, কারণ এই যে কম্পাঙ্কের সংজ্ঞাটাই তো এইটা, যে 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ স্পন্দন হয়। সো এই পুরো ঘটনাটা হচ্ছে আমার 1 সেকেন্ডে হবে। ঠিক আছে, এখন দেখো এই যে যে 1 সেকেন্ডে আমরা f1 মাইনাস f2 এতগুলো জোরালো শব্দ শুনতে পাবো, এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে তুমি এতবার হচ্ছে শব্দের আপ ডাউন
দেখতে পাবা, ঠিক আছে, অর্থাৎ হ্রাস বৃদ্ধি দেখতে পাবা। তো এইটাকেই তো আসলে আমরা বিট বলতেছি, ওই যে তীব্রতার যে হ্রাস বৃদ্ধি, এটাকেই তো আমরা বিট বলতেছি। তো আমি বলতে পারি না যে সেকেন্ডে যে আমার F1 মাইনাস F2 সংখ্যক জোরালো শব্দ উৎপন্ন হবে, এর অর্থ হচ্ছে সেকেন্ডে F1 মাইনাস F2 সংখ্যক শব্দের কি হবে, আপ ডাউন বা তীব্রতার হ্রাস বৃদ্ধি হবে। তো এইটাকেই আমরা কিন্তু তাহলে ফাইনালি বলতে যাচ্ছি যে আমাদের 1 সেকেন্ডে বিটের সংখ্যা, এটাই হচ্ছে আমাদের 1 সেকেন্ডে বিটের সংখ্যা। তো তোমাকে যখন বিটের মান বের করতে দিবে, ঠিক আছে, যে দুইটা তরঙ্গ পরিপাতনের ফলে তোমার সেকেন্ডে কতগুলো বিট তৈরি হচ্ছে, তখন তোমাকে কি করতে হবে, দুইটা তরঙ্গের কম্পাঙ্কের তোমাকে পার্থক্য নিতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে F1 মাইনাস F2, আমি এটা ধরে লিখেছি যে আমার প্রথম তরঙ্গের কম্পাঙ্ক দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্কের চেয়ে বেশি, কিন্তু সবসময় তো তাও নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা জেনারেলি এটা লিখবো হচ্ছে এই যে মাঝখানে ডিফারেন্স সাইন ইউজ করে, ঠিক আছে। সো জেনারেল হিসাবে আমরা সূত্রটা যখন লিখবো তখন এটা লিখবো হচ্ছে মাঝখানে ডিফারেন্স সিম্বলটা ইউজ করে, দ্যাট ইজ F1 ডিফারেন্স F2। তো এটা হচ্ছে আমাদের জেনারেল সূত্র, ঠিক আছে, যে দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি, যেটাকে আমরা বিট বলতেছি, তার গাণিতিক মান হচ্ছে দুইটা তরঙ্গের কম্পাঙ্কের অন্তরফল, ঠিক আছে, অর্থাৎ বড় থেকে ছোটটা বিয়োগ। তো এই হচ্ছে আমাদের বিটের ধারণা। আশা করি তোমরা বিটের ধারণাটা সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারছো। তো আমরা এখন একটা গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে এই বিটের যে ধারণা সেটা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো আমি একটু প্রবলেমটা তোমাদের পড়ে শোনাচ্ছি, দেখো কি বলতেছে। এখানে বলা হচ্ছে দুটি সুর শলাকা একসাথে শব্দায়িত করা হলে সেকেন্ডে 5টি বিট শোনা যায়। প্রথম শলাকার কম্পাঙ্ক, সো এটা হচ্ছে আমাদের F1 এর যে মান সেটা, ঠিক আছে, এটা হচ্ছে 500 হার্টজ। প্রথম শলাকাটিতে মোম লাগালে বিটের সংখ্যা বাড়ে, তবে দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক কত। এখানে আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া ছিল, যেমন হচ্ছে তোমাকে বলা ছিল যে এখানে সেকেন্ডে 5টা বিট শোনা যায় যখন দুইটা সুর শলাকাকে একসাথে কম্পায়িত করা হয়, এবং প্রথম শলাকার কম্পাঙ্ক বলে দেওয়া আছে, এবং একটা আমাকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে বলে দেওয়া আছে, যেটা হচ্ছে প্রথম শলাকাটিতে মোম লাগালে বিটের সংখ্যা বাড়ে। তো এই জিনিসগুলো আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয়, এই পুরো প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ জিনিস এখানে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে তোমার সুর শলাকা আসলে কি। সুর শলাকা একটা সিম্পল যন্ত্র, যেটা হয়তো তোমরা অনেকেই দেখছো, এই যে এরকম একটা ইউ শেপের তোমার যন্ত্রের সাথে একটা দণ্ড লাগানো থাকে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা বাইরের থেকে আঘাত করে এটাকে আমরা কম্পায়িত করতে পারি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ডানে বামে একসাথে মুভ করবে এবং তোমার শব্দ তৈরি হবে। আচ্ছা, তো এরকমই দুইটা সুর শলাকা পাশাপাশি নিয়ে কি করছে, কম্পায়িত করছে, যাদের ভিন্ন ভিন্ন তোমার গঠন ছিল, ফলে তাদের কম্পাঙ্কও ভিন্ন ভিন্ন, ঠিক আছে। এখন তো তাদের তুমি কি করবা, এখানে যখন দুইটাকে উপরিপাতিত হতে দেখবা তখন বিট শুনবা, অর্থাৎ শব্দের হ্রাস বৃদ্ধি তুমি ঘটতে দেখবা। তো তোমাকে বলা আছে যে প্রথম যেটা আমি নিছিলাম সুর শলাকা, তার কম্পাঙ্ক 500 হার্টজ। দ্বিতীয় সুশলাকার কম্পাঙ্ক আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে যখন আমি প্রথম শলাকাটিতে মোম লাগাইছি তখন বিটের সংখ্যাটা বেড়ে গেছে। এই জায়গাটা ধরেই কিন্তু আমাদের মেইনলি আগাতে হবে। দেখো আমাদের এখানে বিটটা যে 5টা বিট শুনছি, এইখান থেকে আমরা কি গেস করতে পারি, এবং আমাদের এই যে প্রথম শলাকার কম্পাঙ্ক 500 হার্টজ, এখান থেকে আমরা কি গেস করতে পারি, খুবই সহজ। আমরা যেহেতু জানি যে বিট হচ্ছে কি, বিট হচ্ছে তোমার দুইটা তরঙ্গের কম্পাঙ্কের অন্তরফল, এটা আমরা জানি, ঠিক আছে। এটাকে আমি সিম্পল হিসেবে লিখলে যে এই ক্রম ডিফারেন্স সাইন দিয়ে লিখতে পারি। এর অর্থ হচ্ছে আমি যদি একটা লাইন ডায়াগ্রাম দিয়ে এখানে দেখাই, যে দেখো এইখানে যদি কোথাও আমার এই প্রথম শলাকার কম্পাঙ্ক থাকে, দ্যাট ইজ 500 হার্টজ থাকে, তাহলে আমার দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক দুই ধরনের হতে পারে, দুইটা পসিবিলিটি আছে। কি কি, যে একটা হতে পারে যে আমার যেহেতু এখানে আমাকে বলাই আছে যে বিটের সংখ্যা হচ্ছে 5, এটা আমাকে যেহেতু বলা আছে, সেখান থেকে আমি দুইটা ডিসিশন নিতে পারি। দেখো তো, যে আমার প্রথম শলাকার কম্পাঙ্ক থেকে যদি দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক 5 বেশি হয়, তখন আমি আসলে কি দেখব, তখন আমি দেখব যে এই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে 5টা বিট শোনা যাচ্ছে সেকেন্ডে। তো এইটা কিন্তু একটা পসিবল কেস। আর একটা পসিবল কেস কিন্তু আছে, সেটা হচ্ছে যে এরকমটা তো হতে পারে যে আমার দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক প্রথম শলাকার কম্পাঙ্ক হচ্ছে 5 কম,
অর্থাৎ এটার কম্পাঙ্ক হচ্ছে 495 হার্টজ। সেই ক্ষেত্রেও কিন্তু তুমি দেখো যে এইখানেও যেরকম তুমি দেখতে পাবা যে এদের কম্পাঙ্কের যে ডিফারেন্স সেটা হচ্ছে 5, এই ক্ষেত্রেও তুমি দেখতে পাবা এদের কম্পাঙ্কের যে ডিফারেন্স সেটা হচ্ছে 5। তো দুই ক্ষেত্রেই কিন্তু আমরা কি পাচ্ছি, আমাদের এই বিট সংখ্যা একই পাচ্ছি, ঠিক আছে, মানে প্রশ্নে যেটা বলা ছিল যে 5টা বিট শুনতেছি। তো দুইটা ঘটনাতেই আমরা 5টা বিট শুনতে পারি। এখন দুইটা ঘটনা তো একসাথে ঘটা সম্ভব না, যে কোনো একটা ছিল। তো কোনটা ছিল এটা কিভাবে বুঝবো, এইটাই বোঝার জন্য আমাদের এক্সট্রা একটা ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া আছে। বলা আছে প্রথম শলাকাটাতে আমরা যখন মোম লাগিয়েছি তখন বিট সংখ্যা বেড়ে গেছে। এটার অর্থ কি, তুমি যখন একটা শলাকাতে মোম লাগাবা এর অর্থ হচ্ছে তার ভর বেড়ে যাবে। তো এটা মনে রাখতে হবে আমাদেরকে, যে যখন তোমার কোনো একটা শলাকার ভর বেড়ে যায়, কোনো একটা সুর শলাকার বা কোনো একটা বস্তুর যখন ভর বেড়ে যায় তার কম্পাঙ্ক কমে যায়, তার কম্পাঙ্ক অটোমেটিক কমে যায়, ঠিক আছে। এটা খুবই সহজে আমরা ফিল করতে পারি যে তোমার একটা ভারী বস্তুকে কাঁপানো যতটা কঠিন, একটা হালকা বস্তুকে কাঁপানো কিন্তু ততটাই সহজ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যখন এই শলাকাটাতে মোম লাগিয়েছি তখন কি হয়েছে, ওই শলাকার ভর বেড়ে গেছে, আর ভর বেড়ে গেলে কি হবে, কম্পাঙ্ক কমে যাবে, তাই না? তো দেখো তো, প্রথম শলাকার কম্পাঙ্ক শুরুতে ছিল 500 হার্টজ, আমরা যখন ভর লাগাবো তখন কম্পাঙ্ক কি হবে, কমে যাবে। অর্থাৎ এই যে কম্পাঙ্ক নিচে দিকে কোনো একটা মানে তখন হচ্ছে ধাবিত হবে, নিচের দিকের কোনো একটা মানে তোমার হচ্ছে উপনীত হবে। এর অর্থ হচ্ছে এইখান থেকে এখন আমরা বোঝার চেষ্টা করব যে এই যে আমাদের যে বলা ছিল যে মোম লাগানোর পর বিট সংখ্যা বেড়ে গেছে, সেটা আসলে কি, এই দুইটা কেসের মধ্যে কোন কেস দিয়ে আমি স্যাটিসফাই করতে পারি। দেখো তো, যে আমার দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক যদি 495 হার্টজ হতো, সেই ক্ষেত্রে দেখো তো যে F1 অর্থাৎ প্রথম শলাকার কম্পাঙ্ক যদি কমে যায় তখন কিন্তু আমি দেখব যে এই F1 মাইনাস F2 অর্থাৎ এই দুইটা শলাকার মধ্যে কম্পাঙ্ক পার্থক্য এটা কিন্তু কমে যাবে। কারণ দেখো F1 F2 এর কাছে আসতেছে, মান কমে কমে, তো এদের মধ্যে গ্যাপটা কমে যাবে, দ্যাট মিনস বিট কমে যাবে। কিন্তু আমার তো বলা আছে বিট বাড়ে। তো এইখান থেকে আমি সিদ্ধান্ত নিতে পারি যে আমার দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক 495 হার্টজ হওয়া সম্ভব না, ঠিক আছে। এটা আমি বুঝতে পেরে গেছি। তো এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটাই তাহলে অপশন এখন বাকি থাকে, সেটা হচ্ছে 505 হার্টজ, এটি উত্তর হওয়া উচিত। এটা উত্তর আমরা বুঝে গেছি, তারপর একটু আমরা এটাকে ম্যাথমেটিক্যালি জাস্টিফাই করার চেষ্টা করি। দেখো তো, যখন আমার মোম লাগানোর ফলে প্রথম শলাকার ভর বেড়ে গিয়েছিল এবং যার ফলে কম্পাঙ্ক বেড়ে গিয়েছিল, তখন তুমি খেয়াল করো যে এই যে দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক যদি 505 হার্টজ হতো, ঠিক আছে, তখন আমি কি কি দেখতে পেতাম, তখন দেখতে পেতাম যে F1 এর মান কমে যাওয়ার ফলে এই F2 - F1 এর যে ভ্যালু, F2 - F1 এর যে ভ্যালু সেটা কিন্তু আমি বেড়ে যেতে দেখতাম। অর্থাৎ বিটের সংখ্যা কিন্তু এই ক্ষেত্রে বেড়ে যাবে, এবং এটি কিন্তু আমার কোশ্চেনে বলা ছিল। তো আমি খুব সুন্দরভাবে এখান থেকে বুঝতে পারতেছি যে 505 হার্টজ যদি দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক হয় তাহলে আমার কোশ্চেনে যে ঘটনাটা বলা ছিল সেই ঘটনাটা পুরোপুরি স্যাটিসফাই হয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি যে আমাদের দ্বিতীয় শলাকার যে কম্পাঙ্ক সেটা হচ্ছে 505 হার্টজ। তো এইভাবে তুমি হচ্ছে একটা লাইন ডায়াগ্রাম ড্র করে অ্যানালাইসিস করে হচ্ছে এই ধরনের ম্যাথের অ্যান্সার বের করে ফেলতে পারবে, ঠিক আছে। খুব সুন্দর একটা প্রসেস, তোমরা যদি এটা ফলো করো এই ধরনের ম্যাথ করতে তোমাদের কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা নেক্সটে প্রসিড করি। এখন একই রকম আমরা আরেকটা ম্যাথ করব, এটার মধ্যে একটু পার্থক্য আছে যেটা তোমরা কোশ্চেন পড়লেই বুঝতে পারবা। এখানে বলা হচ্ছে দুটি সুর শলাকা একসাথে শব্দায়িত করা হলে সেকেন্ডে 7টি বিট শোনা যায়। অর্থাৎ আমাদেরকে এই যে বিটের সংখ্যাটা বলে দেওয়া আছে। প্রথম শলাকার কম্পাঙ্ক 500 হার্টজ, F1 এর মান আমাদেরকে দিয়ে দেওয়া আছে। এরপর বলা হচ্ছে দ্বিতীয় শলাকারটিকে শিরিষ কাগজ দিয়ে ঘষলে বিট সংখ্যা কমে যায়। আচ্ছা, আমি এটাকে একটু মার্ক করি, এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হতে যাচ্ছে যে দ্বিতীয় শলাকাটিকে শিরিষ কাগজ দিয়ে ঘষলে বিট সংখ্যা কমে যায়। দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক কত, আমাদেরকে এই যে দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক বের করতে হবে। একই প্রসেসে আমরা আগাবো। দেখো আমরা একটা লাইন, এরকম লাইন ডায়াগ্রাম ড্র করি। আমাদেরকে বলে দেওয়া আছে হচ্ছে প্রথম শলাকার কম্পাঙ্ক সেটা কত, 500 হার্টজ। আমরা এখানে কোথাও ধরে নিলাম যে প্রথম শলাকার কম্পাঙ্ক আছে সেটা হচ্ছে 500 হার্টজ। আচ্ছা, তো আমাদেরকে শুরুতে বলে দেওয়া ছিল যে দুইটা শলাকাকে যখন কম্পায়িত করা হয়েছে তখন হচ্ছে 7টা বিট শোনা যায়। এর অর্থ হচ্ছে যে দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক
কম্পাঙ্কের দুই ধরনের মান হওয়ার সম্ভাবনা আছে। একটা কি, একটা হচ্ছে যে প্রথম শলাকার কম্পাঙ্কের চেয়ে 7 কম, দ্যাট ইজ F2 সমান হচ্ছে তোমার 493 হার্টস। এই ক্ষেত্রেও কিন্তু আমরা 7টা তোমার হচ্ছে বিট শুনবো। আরেকটা পসিবিলিটি হচ্ছে যে দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক প্রথম শলাকার কম্পাঙ্কের চেয়ে 7 বেশি, দ্যাট মিনস আমার F2 ইকুয়াল 507 এত হার্টস। এই ক্ষেত্রেও আসলে আমাদের 7টা বিট শোনা যাবে। তো বুঝতেই পারতেছো দুইটা তো একসাথে হওয়ার সম্ভাবনা যে কোনো একটা হবে। এখন কোনটা হবে এটাই আমরা এই যে এইখানে আমাদের যে ইনফরমেশনটা দিয়ে দেওয়া ছিল সেটার মাধ্যমে জাস্টিফাই করব। আমাদেরকে বলে দেওয়া ছিল দ্বিতীয় শলাকাটিকে আমরা যখন শিরীষ কাগজ দিয়ে ঘষছি তখন বিট সংখ্যা কমে যায়। শিরীষ কাগজ দিয়ে ঘষলে কি হবে একটু চিন্তা করে দেখো। তুমি যখন একটা শলাকাকে শিরীষ কাগজ দিয়ে ঘষবা তখন তার ভর কমে যাবে, ঠিক আছে, যেহেতু কিছুটা ক্ষয় হয়ে যায়। তো ভর কমে যাওয়ার অর্থ হচ্ছে তার কম্পাঙ্ক কমে যাবে, সরি কম্পাঙ্ক বেড়ে যাবে। আমরা দেখেছি যে উল্টো সম্পর্ক একটার সাথে আরেকটার। তো ভর যদি কমে যায় হালকা হয়ে যাবে তখন সে কিন্তু খুব সহজে কাঁপতে পারবে, দ্যাট মিনস কম্পাঙ্ক বেড়ে যাবে। তো এই অবস্থায় এখন আমরা পরবর্তী ঘটনাটা একটু বোঝার চেষ্টা করি যে যখন আমার দ্বিতীয় শলাকাটার কম্পাঙ্ক বেড়ে যাচ্ছে তখন আসলে কি হয়েছে, বিট সংখ্যা কিরকম পরিবর্তন হয়েছে। দেখো বিট সংখ্যা এখানে বলে দেওয়া ছিল আমাদেরকে যে শিরীষ কাগজ দিয়ে ঘষার পর বিট সংখ্যা কমে গেছে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে যদি আমাদের দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক 507 হার্টজ হতো, সেই ক্ষেত্রে শিরীষ কাগজ দিয়ে ঘষার পর কি হইতো, আমাদের কম্পাঙ্ক কমে যেত। আর কম্পাঙ্ক যদি কমে যায় দ্বিতীয় শলাকার তখন বিটের অবস্থা কি দাঁড়ায় দেখো তো। এই যে আমাদের F1 কিন্তু ফিক্সড আছে, তো F2 যদি F1 এর দিকে এগিয়ে যায় অর্থাৎ মান যদি কমে যেতে থাকে তখন আমরা দেখব এই যে F2 মাইনাস F1 এর যে ভ্যালু অর্থাৎ বিটের যে পরিমাণ, বিটের যে সংখ্যা সেটা কিন্তু কমে যাবে। আর এটাই কি আমাকে কোশ্চেনে বলা ছিল না যে বিটের সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ এই যে আমি যদি F2 সমান 507 হার্টজ ধরি তখন কিন্তু আমার ঘটনাটা স্যাটিসফাইড হচ্ছে। তার মানে আমার এইটাই কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার, ঠিক আছে, এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তবুও আমরা একটু দেখি যে F2 নিলে আসলে সেটা কেন হয় না, ঠিক আছে, এটা একটু দেখার চেষ্টা করি। দেখো তুমি যদি দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক 493 হার্টজ ধরতা সেই ক্ষেত্রে তুমি কি বলতা যে শিরীষ কাগজ দিয়ে ঘষার পর তার হচ্ছে কম্পাঙ্ক কমে যাচ্ছে, তো সে হচ্ছে আরো নিচে যাবে মানের দিক দিয়ে চিন্তা করলে। তো আমাদের F1 এর সাথে F2 এর যে তখন গ্যাপটা দাঁড়াতো, দ্যাট ইজ F1 মাইনাস F2, সেটা কি হয়ে যেত, সেটা অবশ্যই বেড়ে যেত, যেটা আমার কিন্তু এই ঘটনার সাথে মিলতেছে না। সো এটা হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে যে দ্বিতীয় শলাকাটার কম্পাঙ্ক হচ্ছে 507 হার্টজ। তো এইভাবে হচ্ছে আমরা খুব সহজে একটা শলাকার কম্পাঙ্ক এবং ওই দুইটা শলাকা কম্পায়িত করার ফলে বিটের সংখ্যা দেওয়া থাকলে এবং একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকলে আমরা সেখান থেকে অজানা কম্পাঙ্কের মানটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তো আশা করি তোমরা এই যে বিট সংক্রান্ত যে সমস্যা সেই সমস্যাগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এখন আমরা একটা এমসিকিউ প্রবলেম সলভ করব, যেটা ইতিমধ্যে একটা বোর্ডে এসেছিল, দিনাজপুর বোর্ডে তোমার 19 সালে এই কোশ্চেনটি এসেছিল। এখানে বলা হচ্ছে যে দুটি সুর শলাকার কম্পাঙ্ক যথাক্রমে 260 হার্টজ এবং 255 হার্টজ, ঠিক আছে। আমাদের এইটাকে ধরে নিতে পারি যে এটা হচ্ছে F1 এবং এইটাকে ধরে নিতে পারি যে এটা হচ্ছে F2। সো আমাদেরকে বলা আছে যে F1 হচ্ছে 260 হার্টজ এবং F2 হচ্ছে 255 হার্টজ। আমাদেরকে বলা হচ্ছে যে কত সময় পর তারা বিট উৎপন্ন করবে, ঠিক আছে, অর্থাৎ দুইটা জোরালো শব্দের মধ্যবর্তী যে সময় সেটা কত, ঠিক আছে, এটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা জানি যে তোমার দুইটা সুরশলাকে যখন কম্পাইত করা হয় তখন সেকেন্ডে যে বিট তৈরি হয়, ঠিক আছে, সেটার মান হচ্ছে তোমার বিটের যে মান সেটা হচ্ছে F1 মাইনাস F2, ঠিক আছে। এখানে F1 বড় এই জন্য আমি লিখলাম F1 মাইনাস F2। তো তোমার সেকেন্ডে এতগুলো জোরালো শব্দ উৎপন্ন হবে। তো আমি এখান থেকে কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারবো যে একটা জোরালো শব্দ উৎপন্ন হতে তোমার কতটা সময় লাগবে, আর একটা জোরালো শব্দ উৎপন্ন হতে যতটা সময় লাগবে সেটাই কিন্তু আসলে দুইটা জোরালো শব্দের মধ্যে তোমার মধ্যবর্তী সময়। এটাই কিন্তু আসলে আমাদের এখানে বলা হচ্ছে যে কত সময় পর পর বিট উৎপন্ন করে, এটাই কিন্তু আসলে তোমার ওই যে দুইটা জোরালো শব্দের মধ্যবর্তী সময়কে নির্দেশ করে। আমরা বলতে পারি, আমি যদি একটু ভেঙে ভেঙে তোমাদেরকে করাই, সেটা আসলে এরকম ভাবে লেখা যায় যে F1 মাইনাস F2 এতটি জোরালো শব্দ শোনা যায়, এতটি জোরালো শব্দ শোনা যায় 1 সেকেন্ডে। এটাই আমাদের সংজ্ঞা ছিল।
সো এখান থেকে আমরা বলতে পারি একটি জোরালো শব্দ শোনা যায় কত সেকেন্ডে, 1/f1 - f2। তো এটাকে আসলে আমাদের বলা হয় বিটের পর্যায়কাল। ঠিক আছে, তোমরা এটার সূত্র হিসেবে মনে রাখতে পারো চাইলে। তো এটা হচ্ছে আমাদের বিটের পর্যায়কাল। তো তোমাকে দুইটা সুরশলাকার কম্পাঙ্ক দেওয়া থাকলে তুমি এখান থেকে তাদের বিটের পর্যায়কাল বের করে ফেলতে পারো। ঠিক আছে, আমি যদি এখন এটা অ্যাপ্লাই করে পর্যায়কালটা বের করার চেষ্টা করি, সেটা কত দাঁড়াবে, 1/f1 দ্যাট ইজ 260 - f2 দ্যাট ইজ 255। এটা করলে আসতেছে 1/5 এত সেকেন্ড, দ্যাট ইজ 0.2 সেকেন্ড। তো আমাদের 0.2 সেকেন্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা কোথায় আছে, এটা আছে হচ্ছে অপশন বি তে। তো অপশন বি হচ্ছে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সারটা। অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো কিভাবে বিটের পর্যায়কাল সংক্রান্ত ম্যাথগুলো সমাধান করা যায়। এরপরে আমরা দেখতে যাচ্ছি মুক্ত কম্পন এবং পরবশ কম্পন। এটা তোমার দুইটা ন্যাচারাল ঘটনা, প্রাকৃতিক ঘটনা, যেটা আমাদের আশেপাশে অহরহ ঘটতেছে। ঠিক আছে, তো আমরা একটু সংজ্ঞার মাধ্যমে এটা ধীরে ধীরে বোঝার চেষ্টা করি। তো প্রথমে আসা যাক মুক্ত কম্পন। তো মুক্ত কম্পনের সংজ্ঞাটা কি বলা হচ্ছে, যে কোনো আকার বা আকৃতির বস্তুকে আন্দোলিত করলে তা একটি নিজস্ব কম্পাঙ্ক রক্ষা করে তোমার স্পন্দিত হয়। এই যে খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, নিজস্ব কম্পাঙ্ক। তো এই স্পন্দনকে স্বাভাবিক বা মুক্ত কম্পন বলা হয়। ঠিক আছে, তো তুমি খেয়াল করবা যে তুমি যখন একটা বস্তুকে বাইরের থেকে বল প্রয়োগ করো, যেমন তোমার হাতে একটা স্কেল আছে, স্কেলটাকে একটু টেনে ছেড়ে দিলা, তখন তুমি দেখবে যে সে অলওয়েজ একটা ফিক্সড ফ্রিকোয়েন্সিতে কাঁপতেছে। ঠিক আছে, ওই ফ্রিকোয়েন্সিটা আসলে তার নিজস্ব বৈশিষ্ট্য। এটাকে আসলে বলা হচ্ছে যে এই যে নিজস্ব কম্পাঙ্ক রক্ষা করে স্পন্দিত হয়। তো এরকম যদি কোনো কম্পন আমরা ঘটতে দেখি, ঠিক আছে, যে বস্তুটা তার নিজস্ব কম্পাঙ্কে কম্পিত হচ্ছে, তখন আমরা তাকে বলবো হচ্ছে মুক্ত কম্পন। ঠিক আছে, বা ফ্রি ভাইব্রেশন। নেক্সট হচ্ছে তোমার পরবশ কম্পন। এটার সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, এখানে বলা হচ্ছে যে কোনো বস্তুর উপর আরোপিত পর্যায়বৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক বস্তুর স্বাভাবিক কম্পনের কম্পাঙ্কের চেয়ে ভিন্নতর হলে বস্তুটি প্রথমে অনিয়মিতভাবে কম্পিত হয়। অর্থাৎ আমরা ধরো কোনো একটা দোলনাকে দুলতেছি, ঠিক আছে, জাস্ট যদি একটু ধাক্কা দিয়ে ছেড়ে দিই, তখন কি দেখা যাবে যে আমাদের আরোপিত পর্যায়বৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক, অর্থাৎ আমরা যে বল প্রয়োগ করেছি সেটা যদি ভিত্তিক ভাবে বল প্রয়োগ করি, তখন ওই বলের যে তোমার পর্যায়বৃত্তের যে কম্পাঙ্ক, সেটা কিন্তু আমার বস্তু যে কাঁপতেছে তার কম্পাঙ্কের সাথে তোমার মিলতে নাও পারে। সেক্ষেত্রে কি হবে, যে বস্তুটা প্রথমে অনিয়মিতভাবে কম্পিত হবে। অর্থাৎ তোমার বলের যে প্রয়োগের যে কম্পাঙ্ক, ঠিক আছে, তুমি যে পর্যায়ভিত্তিক ভাবে বল প্রয়োগ করছো তার যে কম্পাঙ্ক, আর বস্তু যে কম্পিত হচ্ছে তার যে কম্পাঙ্ক, সেটা সমান না, ফলে বস্তু অনিয়মিতভাবে এখানে কম্পিত হচ্ছে। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আরোপিত কম্পনের কম্পাঙ্কের তোমার যদি সমান হয়ে যায় বস্তুর কম্পাঙ্ক, তখন এই ধরনের কম্পনকে আমরা বলি হচ্ছে পরবশ বা আরোপিত কম্পন। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ দুইটা ওয়ার্ড এখানে হচ্ছে, যে পর্যায়বৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক যদি বস্তুর স্বাভাবিক কম্পনের যে ভিন্নতর হয়, তাহলে প্রথমে অনিয়মিতভাবে কম্পিত হবে, পরে আরোপিত কম্পনের কম্পাঙ্কে কম্পিত হবে। তো এইখানে মেইনলি তোমাদের মনে রাখতে হবে, এখানে যেটা করা হয়, একটা বল প্রয়োগ করা হয়। ঠিক আছে, তো এই যে বলটা হচ্ছে পর্যাবৃত্তিক ভাবে প্রয়োগ করা হয়। ঠিক আছে, যে ধর আমি একটা দোলনা হাত দিয়ে ধরে তারপরে এখানে দোল দিতেছি, তো আমি কি একটা তোমার পর্যায়বৃত্তিক হারে এখানে কি করতেছি, বল প্রয়োগ করতেছি। ফলে দেখা যাবে যে আমার বলের যে কম্পাঙ্ক আর দোলনা যেটা দুলতেছে তার যে কম্পাঙ্ক, সেটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে পরবশ কম্পন। আমি এটা একটু যদি লেখার চেষ্টা করি, যে পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক, অর্থাৎ বাইরের থেকে তুমি যে বল প্রয়োগ করছো তার যে কম্পাঙ্ক, এটা কার সমান হয়ে যায়, বস্তুর কম্পনের কম্পাঙ্ক। ঠিক আছে, এটার সমান হয়ে গেলে তখন হচ্ছে আমরা এই পরবশ কম্পনটা দেখতে পাই। ঠিক আছে, যে আমরা যেই বলে বল প্রয়োগ মানে যেই কম্পাঙ্কে বল প্রয়োগ করতেছি বা যেই হারে বল প্রয়োগ করতেছি, বস্তুটাও সেই হারেই কাঁপতেছে। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে পরবশ কম্পন, যেটা আমরা কিন্তু অহরহ ঘটতে দেখি আমাদের আশেপাশে। তো আশা করি তোমরা এই যে কম্পনের দুইটা প্রকারভেদ সম্পর্কে বুঝতে পেরেছো। নেক্সটে যদি আমরা যাই, আমরা এখন দেখবো হচ্ছে অনুনাদ।
বা এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে রেজোনেন্স। তোমরা ইংলিশ টার্মটা মনে হয় অনেক শুনেছো, বিশেষ করে কেমিস্ট্রিতে এই শব্দটা অনেক শোনা যায়, রেজোনেন্স। তো কেমিস্ট্রি রেজোনেন্স আর ফিজিক্সের রেজোনেন্সের মধ্যে কিছুটা পার্থক্য আছে, এটা দেখতে পাবা এখানে। আমি যদি প্রথমে একটু সংজ্ঞাটা দেখাই, এখানে বলা হচ্ছে যে কোনো বস্তুর নিজস্ব কম্পাঙ্ক আর তার ওপর আরোপিত পর্যায়বৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক সমান হলে বস্তুটি সর্বোচ্চ বিস্তার সহকারে কম্পিত হয়, এবং এই ঘটনাটাকেই বলা হয় অনুনাদ বা রেজোনেন্স। অর্থাৎ আমরা দেখেছি যে কোনো একটা বস্তুকে যদি আমরা কাঁপতে দেই বাইরের থেকে বল প্রয়োগের মাধ্যমে, তখন বস্তুটা চেষ্টা করে তার স্বাভাবিক কম্পাঙ্কে কাঁপতে, এটাকে আমরা বলি মুক্ত কম্পন, ঠিক আছে। এখন আমরা যে বাইরের থেকে বল প্রয়োগ করতেছি সেটা যদি পর্যাবৃত্তিক ভাবে বল প্রয়োগ করি, ঠিক আছে, তখন এই পর্যাবৃত্তিক বলের একটা কম্পাঙ্ক থাকবে। এই কম্পাঙ্কটা যদি বস্তুর স্বাভাবিক যে কম্পাঙ্ক সেই কম্পাঙ্কের সমান হয়ে যায়, তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে বস্তু সর্বোচ্চ বিস্তার সহকারে কাঁপে। অর্থাৎ বস্তু যেই কম্পাঙ্কে কাঁপতে চাচ্ছিল আমরা তাকে সেই কম্পাঙ্কেই কাঁপতে দিচ্ছি, তখন বস্তুটা সর্বোচ্চ বিস্তার সহকারে কাঁপে, এবং এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে অনুনাদ, ঠিক আছে। তো আমি যদি এটাকে একটু একটা ফর্মুলা আকারে লিখতে চাই তোমাদের মনে রাখার সুবিধার্থে, যে পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক কার সমান হবে? বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের। তো এটা সমান হচ্ছে বস্তুর স্বাভাবিক কম্পাঙ্ক। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে অনুনাদ, ঠিক আছে। তো অনুনাদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এটার ইফেক্টটা গুরুত্বপূর্ণ অনেক তোমার ইঞ্জিনিয়ারিং ডিজাইনের ক্ষেত্রে, ঠিক আছে। যেমন তোমরা হয়তোবা এরকম ঘটনা কখনো দেখছো কিনা জানি না, যে অনেক সময় দেখা গেছে যে তোমার ব্রিজের উপর দিয়ে যখন তোমার সৈন্যরা মার্চ করতে করতে এগিয়ে যায়, ঠিক আছে, এটা খুবই কমন একটা ঘটনা। তখন ওই সৈন্যদের যে মার্চ করার যে তোমার পিরিয়ডিক ঘটনাটা, সেটা যদি এমন ভাবে ঘটে যে তোমার তারা যে ফ্রিকোয়েন্সিতে মার্চ করে যাচ্ছে, অর্থাৎ পা ফেলে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই ফ্রিকোয়েন্সিটা যে ব্রিজের উপর দিয়ে তারা যাচ্ছে সেই ব্রিজের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা স্বাভাবিক কম্পাঙ্ক তার সমান হয়ে যায়, তখন ব্রিজটা সর্বোচ্চ বিস্তার সহকারে কাঁপতে থাকে, অর্থাৎ এখানে অনুনাদ ঘটে। ফলে অনেক সময় দেখা যায় যে ব্রিজের যে সহ্য ক্ষমতা বা সহন সীমা, সেই সহন সীমা কিন্তু পার হয়ে যেতে পারে, যেহেতু সে অনেক জোরে জোরে এখানে কাঁপতেছে, ঠিক আছে। এর ফলে কিন্তু অনেক সময় দুর্ঘটনাও ঘটতে পারে, এবং এমন দুর্ঘটনা কিন্তু ইতিপূর্বে ঘটেছিল। সো এই কারণে অনেক সময় বলা হয়ে থাকে, যে ম্যাক্সিমাম টাইম বলা হয়ে থাকে যে সৈন্যরা যখন ব্রিজ পার হবে তখন তারা যেন র্যান্ডমলি পা ফেলায়, এলোমেলো ভাবে পা ফেলায়, যেন অনুনাদের ঘটনাটা ঘটার সম্ভাবনা কম থাকে, ঠিক আছে। তো খুবই সুন্দর একটা ঘটনা আমরা এখান থেকে বুঝে নিলাম, অনুনাদ। এরপরে আমরা নেক্সটে যেটা দেখতে যাচ্ছি, এটা আরেকটা ইন্টারেস্টিং টপিক, এটা হচ্ছে তরঙ্গের তীব্রতা। তীব্রতা শব্দটা ইতিমধ্যে আমার মুখে কয়েকবার চলে এসেছিল, তো তোমাদের হয়তো তখন এটা নিয়ে একটু ডিটেলসে জানার ইচ্ছা ছিল, তো এখন এটি আমরা জানতে যাচ্ছি, তীব্রতা বলতে আসলে কি বোঝায়, ঠিক আছে, সেটা আমরা দেখবো এখন। তো তীব্রতার সংজ্ঞাটা যদি দেওয়ার আগে আমি একটু তোমাকে এটার বাস্তবিক দিকটা ব্যাখ্যা করার চেষ্টা করি। যে তুমি অনেক সময় দেখেছো যে কোনো একটা শব্দের উৎস থেকে তুমি যত দূরে যাও তোমার কানে শব্দটা তত আস্তে আস্তে আসতে থাকে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে শব্দ তো আসলে এক প্রকার শক্তি, ঠিক আছে, যেটা তরঙ্গের মাধ্যমে সঞ্চালিত হয়ে আসে। তো যখন কোন একটা উৎস থেকে শব্দ চারদিকে ছড়িয়ে যায় তখন দেখা যায় কি যে শব্দের যে শক্তি হিসেবে যে প্রবাহিত হওয়ার যে হার সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যেতে থাকে তুমি যত দূরে যেতে থাকো, ঠিক আছে। তো এই বিষয়টা আসলে আমরা বোঝার জন্য, গাণিতিকভাবে পরিমাপ করার জন্য যে ভৌত রাশিটা ব্যবহার করি সেটাই হচ্ছে তীব্রতা। তো তীব্রতার সংজ্ঞাটা এখন যদি দেখি আমরা, এখানে বলা হচ্ছে তরঙ্গ সঞ্চালনের পথে লম্বভাবে অবস্থিত লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকে আমরা বলি হচ্ছে ওই তরঙ্গের তীব্রতা, ঠিক আছে। তো আমাদের যে টার্গেটটা ছিল, আমরা বুঝতে চাই যে একটা উৎস থেকে আমি যখন একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছি তখন আসলে ওই অবস্থানে তোমার তরঙ্গ আসলে কিভাবে প্রবাহিত হচ্ছে বা কত শক্তি নিয়ে প্রবাহিত হচ্ছে, বা ওইখানে আসলে আমি শব্দটা কত জোরে শুনতে পারবো, ঠিক আছে। তো এইটা বোঝার জন্য আমরা কি করছি, যে এই যে যদি একটা উৎস হয়, এটা যদি একটা উৎস হয় তাহলে এই উৎস থেকে নির্দিষ্ট দূরত্বে আমরা একটা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি পাস হচ্ছে সেটা চিন্তা করতেছি। সেখান থেকে আমরা বুঝতে পারতেছি আসলে যে ওই উৎস থেকে নির্দিষ্ট একটা অবস্থানে তোমার শব্দ কতটা জোরে বা আস্তে শোনা যাবে, ঠিক আছে। এই বিষয়টা আমরা এই তীব্রতা রাশির মাধ্যমে মেপে ফেলতে পারতেছি। তো এখন যদি আমরা একটা গাণিতিক
পরিমাপের জন্য সূত্র দেখার চেষ্টা করি যে তোমার তরঙ্গের তীব্রতা বা শব্দের তীব্রতা, এটা যদি আমরা মাপতে চাই তখন সেটা কিভাবে মাপতে পারি? তীব্রতা এটাকে প্রকাশ করা হয় হচ্ছে ক্যাপিটাল আই দিয়ে। এটা ইন্টেন্সিটি, ইংলিশ টার্ম যেটা আছে ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটির ফার্স্ট ওয়ার্ড থেকে এসেছে। তো তীব্রতা আই সমান আমরা যে সংজ্ঞাটা দিয়েছি সেই সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি? দেখো, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তি। ঠিক আছে, তো আমাদের এখানে নিতে হবে হচ্ছে শক্তি ডিভাইডেড বাই সময়, এবং এইটা আসলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু পাস হচ্ছে সেটা, দ্যাট ইজ এই পুরো জিনিসটা ডিভাইডেড বাই এরিয়া। আমি যতটুকু এরিয়া কনসিডার করতেছি সেই এরিয়া যদি এ হয়, তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতটুকু শক্তি পাস হবে সেটা হবে এই যে ই বাই টি ডিভাইডেড বাই এ। ঠিক আছে, এখন আমরা যেহেতু 1 সেকেন্ড কনসিডার করতেছি এখানে, আমরা যেহেতু টাইম হিসাবে 1 সেকেন্ডে আসলে কতটুকু শক্তি পাস হচ্ছে সেটা কনসিডার করতেছি, ফলে এই যে ই বাই টি এটা আসলে ক্ষমতাকেই কিন্তু নির্দেশ করে। তোমরা জানো যে প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তি বা প্রতি সেকেন্ডে তোমার কোন একটা সিস্টেম থেকে নির্গত বা সিস্টেমে আগত যে শক্তির পরিমাণ, সেটা কিন্তু আসলে ক্ষমতাকেই, ওই সিস্টেমের ক্ষমতাকে নির্দেশ করে। তো এই যে ই বাই টি এটাকে আমরা একবারে ক্ষমতা পি দিয়ে লিখতে পারি। সো ফাইনালি তীব্রতা সমান যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পাওয়ার বা ক্ষমতা ডিভাইডেড বাই তোমার হচ্ছে এরিয়া। ঠিক আছে, সো আমরা এইখানে যদি উৎস হিসেবে একটা বিন্দু উৎসকে চিন্তা করি, ঠিক আছে, আমি যদি এটা একটু দেখাই যে আমরা যদি এখানে একটা উৎস হিসেবে বিন্দু উৎসকে চিন্তা করি, এটা যদি একটা বিন্দু বিন্দু উৎস হয়, উৎস যদি একটা বিন্দু উৎস হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই বিন্দু উৎস থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, ধরা যাক যে আর দূরত্বে, বিন্দু উৎস থেকে আর দূরত্বে কোন একটা অবস্থানে আমি তীব্রতা মাপতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করব? আমি এরকম একটা, যেহেতু এটা একটা ত্রিমাত্রিক অবস্থান, আমি এই ক্ষেত্রে একটা গোলক আকৃতির ক্ষেত্রফল বিবেচনা করব। ঠিক আছে, তো গোলক আকৃতির ক্ষেত্রফল যদি বিবেচনা করি, তার জন্য ক্ষেত্রফলের যে মান দাঁড়াবে সেটা কত হবে? এটা হবে হচ্ছে 4 পাই r স্কয়ার, 4 পাই r স্কয়ার। তাহলে এই গোলক আকৃতির ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে কতটুকু শক্তি প্রবাহিত হবে? এই যে আমি এই সূত্র থেকে তখন ডিরেক্ট বলতে পারবো যে একক সময় যে শক্তিটা প্রবাহিত হবে, দ্যাট মিনস তীব্রতা আই, এটা হবে হচ্ছে পাওয়ার, অর্থাৎ এই যন্ত্র থেকে, এই বিন্দু উৎস থেকে তোমার যে শব্দ নির্গত হচ্ছে, ঠিক আছে, তার জন্য ক্ষমতা, সেটা যদি পি হয় তাহলে পি ডিভাইডেড বাই 4 পাই r স্কয়ার। আমি এটা একটু লিখে দিই, এটা হচ্ছে উৎসের ক্ষমতা, এটা হচ্ছে আমাদের উৎসের ক্ষমতা, আর নিচে যে আরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উৎস থেকে দূরত্ব। তো এই সূত্রের মাধ্যমে আমরা উৎস থেকে একটা নির্দিষ্ট দূরত্বের জন্য তীব্রতার যে মান সেটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমরা তীব্রতার যে প্রাথমিক ধারণা সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং তুমি যদি এখানে পাশের চিত্রটা দেখো, এখানে তোমাকে দেখানো হচ্ছে যে এটা তো আসলে একটা উৎস, যে উৎসটা শব্দ তৈরি করতেছে, কিন্তু শব্দটা আলটিমেটলি যখন প্রবাহিত হবে তখন কিন্তু সে এভাবে চারদিকে ছড়িয়ে যাবে। ঠিক আছে, মানে বিষয়টা অনেকটা, তুমি যদি একটা পানির পৃষ্ঠের উপরে একটা ঢিল ছুঁড়ো, তখন কি হয় যে চারপাশে তুমি ঢেউ ছড়িয়ে যেতে দেখো। তো এখানে আসলে সিমিলার ঘটনা ঘটে, যে এই উৎস থেকে যখন তরঙ্গ তৈরি হয়, স্পেসিফিক ভাবে বলতে গেলে শব্দ তরঙ্গ যখন এখানে তৈরি হচ্ছে, তখন সেটা এটা ত্রিমাত্রিক ভাবে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তো আমি একটা উৎস থেকে নির্দিষ্ট দূরত্বে যদি থাকি, তখন ওই নির্দিষ্ট দূরত্বের জন্য আমি একটা তীব্রতা পাবো, যেটা এই সূত্র দিয়ে সহজেই মেপে ফেলা যায়। ঠিক আছে, আচ্ছা, এখন তীব্রতা যেহেতু আমাদের কাছে একটা নতুন রাশি, আমরা এর একক, তারপরে মাত্রা, এগুলো যদি একটু পরিমাপ করার চেষ্টা করি, খুবই সহজ। দেখো তুমি, যে তীব্রতার একক যদি আমি মাপতে চাই, সেক্ষেত্রে আমাকে দুইটা রাশির একক জানতে হবে, একটা হচ্ছে ক্ষমতা আর একটা হচ্ছে নিচে ক্ষেত্রফল। তো আমরা জানি ক্ষমতার যে একক সেটা হচ্ছে এসআই এককে, এটা ওয়াট, আর ক্ষেত্রফলের জন্য আমরা এসআই ইউনিট সিস্টেমে এককটা নিতে পারি হচ্ছে মিটার স্কয়ার। সো আলটিমেটলি আমাদের তীব্রতার যে একক দাঁড়ায় সেটা হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার এসআই ইউনিট সিস্টেমে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের একক। আর মাত্রাটা যদি আমরা জানতে চাই, মাত্রাটাও সহজে বের করে ফেলা যায়, যে তীব্রতার মাত্রা কত। উপরে আমাদেরকে নিতে হবে হচ্ছে ক্ষমতার মাত্রা। তো ক্ষমতার মাত্রা আমরা সবাই জানি, এটা হচ্ছে ml² T⁻³ আর নিচে নিতে হবে হচ্ছে আমাদের, এটা হচ্ছে
ক্ষেত্রফলের মাত্রা। সো ক্ষেত্রফলের মাত্রা আমরা জানি দ্যাট ইজ এল স্কয়ার। সো ফাইনালি আমাদের তীব্রতার যে মাত্রাটা আসছে সেটা হচ্ছে এম টি ইনভার্স 3। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একক এবং মাত্রা। তো আশা করতেছি যে তোমরা এখান থেকে তীব্রতা সম্পর্কিত ধারণাটা পুরোপুরি অর্জন করতে পেরেছো। তো আমরা এখন একটু সামনে এগিয়ে যাচ্ছি। আমরা একটা ম্যাথ করার চেষ্টা করব যেটা আমাদের এই যে বিগত যে কনসেপ্ট সেই কনসেপ্টের উপর বেস করেই বানানো হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে একটি শব্দ উৎপন্ন হওয়ার পর উৎস থেকে 10 মিটার দূরের কোনো একটি স্থানে তোমার এত তীব্রতা উৎপন্ন করে। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে আমার উৎস থেকে দূরত্ব। তো আমি প্রথম ক্ষেত্রে দূরত্বটা নিচ্ছি হচ্ছে 10 মিটার এবং তীব্রতা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5000 ওয়াট/মিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যদি উৎস থেকে দূরত্ব 25 মিটার হতো, R2 যদি আমি এটাকে ধরি, সেক্ষেত্রে তীব্রতা কত হবে। ঠিক আছে, অর্থাৎ আমাকে I2 এর ভ্যালুটা বের করতে হবে, I2 এর মান কত। আচ্ছা কিভাবে করব, তুমি যদি একটু খেয়াল করো যে তীব্রতার সাথে উৎসের যে দূরত্ব তার সম্পর্কটা কেমন ছিল। সম্পর্কটা ছিল যে তীব্রতা দূরত্বের উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমরা এই সম্পর্কটাই এইখানে প্রয়োগ করে ম্যাথটা করার চেষ্টা করব। দেখো আমরা যদি দুইটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে তীব্রতার অনুপাত নিতাম সেক্ষেত্রে কি পেতাম, I2/I1 সমান হচ্ছে R1/R2 এই পুরোটার স্কয়ার। এখন আমাদেরকে যথাক্রমে R1 R2 এবং I1 বলে দেওয়া আছে কোশ্চেনে। তো এই মানগুলো যদি আমরা বসাই সেখান থেকে পাচ্ছি I2/I1 এর মান হচ্ছে 5000। তো 5000 এখানে বসিয়ে দিলাম, ইকুয়াল হচ্ছে R1 দ্যাট ইজ 10 ডিভাইডেড বাই R2 দ্যাট ইজ 25, এই পুরাটার স্কয়ার। তো খুব সহজ একটা ক্যালকুলেশন আমাদের সামনে চলে আসতেছে। I2 সমান হচ্ছে 5000 ইন্টু, এটাকে 5 দিয়ে ডিভাইড করলে উপরে হচ্ছে থাকে 2, নিচে 5, সো এটা হচ্ছে 4/25, এটা হচ্ছে 4/25। সো ফাইনালি আমাদের I2টা এখান থেকে চলে আসে, I2টা চলে আসে হচ্ছে 800 ওয়াট/মিটার স্কয়ার। তোমরা যদি এই ক্যালকুলেশনটা কমপ্লিট করো দেখবা এটা চলে আসবে 800 ওয়াট/মিটার স্কয়ার। এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমরা তীব্রতার সাথে দূরত্বের যে সম্পর্ক সেটাকে ব্যবহার করে অজানা কোনো স্থানের জন্য তীব্রতার মান বের করে ফেলতে পারি। আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো। আচ্ছা এখন আমরা তীব্রতা পরিমাপ করার জন্য একটা নতুন সূত্র বের করার চেষ্টা করব। এতক্ষণ আমরা দেখেছি যে তোমার উৎসের ক্ষমতা যদি জানা থাকে সেক্ষেত্রে উৎসটাকে বিন্দু উৎস হিসেবে বিবেচনা করে সেই উৎস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে কিভাবে তীব্রতা বের করা যায়। এখন আমরা দেখব যে আমাদের যদি উৎসের বৈশিষ্ট্য না জানা থেকে বরং মাধ্যমের কিছু বৈশিষ্ট্য জানা থাকে এবং তরঙ্গের কিছু বৈশিষ্ট্য জানা থাকে, ঠিক আছে, যে তরঙ্গটা কত বেগ নিয়ে অগ্রসর হচ্ছে, কত কম্পাঙ্কে তরঙ্গটা কাঁপছে, তারপরে তরঙ্গের বিস্তার কত, এই তরঙ্গের বৈশিষ্ট্য এবং মাধ্যমের বৈশিষ্ট্য যদি আমাদের জানা থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে একটা তরঙ্গের জন্য তীব্রতা বের করে ফেলতে পারি। ঠিক আছে, সো এটা এখন আমরা বোঝার চেষ্টা করব। সো এই সূত্রটা প্রমাণের জন্য আমাদের কিছু এখানে কনস্ট্রাকশন করে নিতে হবে। যেমন আমরা চিন্তা করছি যে যেই স্থানে তরঙ্গটা প্রবাহিত হচ্ছে ত্রিমাত্রিক ভাবে তরঙ্গটা ধরো ছড়িয়ে পড়ছে, তো ওইখানের কোনো একটা অংশে আমি তীব্রতা পরিমাপের জন্য একটা ক্ষেত্র বিবেচনা করছি, যে ক্ষেত্রটা হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির। ঠিক আছে, তো ইতিপূর্বে হচ্ছে আমরা যখন তীব্রতা পরিমাপ করছিলাম তখন হচ্ছে একটা গোলাকার ক্ষেত্র বিবেচনা করছিলাম, কিন্তু এখন হচ্ছে সিলিন্ডার আকৃতির ক্ষেত্র বিবেচনা করব, এটা কমপ্লিটলি আমাদের হিসাবের সুবিধার জন্য। তো এরকম একটা সিলিন্ডার আকৃতির ক্ষেত্র বিবেচনা করছি যার কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য গুলো যদি আমি একটু বলি, যে এই সিলিন্ডারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে ক্যাপিটাল এ, এই সিলিন্ডারের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে স্মল এল। তো এই সিলিন্ডারের ভিতর দিয়ে এখন হচ্ছে তরঙ্গ প্রবাহিত হচ্ছে এবং তার জন্য আমরা তীব্রতা বের করতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তো আমাদের প্রথমেই তীব্রতার যে সূত্র সেটা লিখে ফেলতে হবে। তীব্রতার জন্য আমরা সূত্র জানি সবাই, এটা হচ্ছে যে তীব্রতা এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। তো তীব্রতা আই এটা সমান হচ্ছে কোনো একটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে প্রবাহিত শক্তির পরিমাণ। ঠিক আছে, দ্যাট ইজ টি সময় যদি ই পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাহলে একক সময়ে প্রবাহিত শক্তি হচ্ছে E/T। ঠিক আছে, এবং এই প্রবাহিত শক্তিটা একক ক্ষেত্রফলের মধ্যে কতটুকু গেছে
তার জন্য আমাকে পুরোটাকে এ দিয়ে ডিভাইড করতে হবে। সো এই হচ্ছে আমাদের তীব্রতা। আচ্ছা, তো আমাদের এটাকে একটু সিম্পলিফাই করলে দাঁড়ায় এটা হচ্ছে ই ডিভাইডেড বাই ক্যাপিটাল এ ইন্টু টি। এখন আমরা যদি উপরে নিচে যথাক্রমে এই স্মল এল দিয়ে গুণ করে দেই তাহলে আমাদের পরবর্তীতে গিয়ে হিসাবে কিছুটা সুবিধা হবে। আমি এটা করছি, দেখো এখানে আমরা উপরে নিচে যথাক্রমে স্মল এল দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে আমাদের কি আসে এখানে দেখো তো, যে নিচে আসছে হচ্ছে এ ক্যাপিটাল এ ইন্টু এল। ক্যাপিটাল এ ইন্টু এল কে যদি আমি একসাথে করে লিখি নিচে, ইন্টু এল, আয়তন, এটাকে আমি ক্যাপিটাল ভি দিয়ে লিখতে পারি। এই ক্যাপিটাল ভি হচ্ছে এ ইন্টু এল। আমি এই এ এল এর জায়গায় এখন বসাতে পারি ক্যাপিটাল ভি। আবার আমরা এই যে এল বাই টি, এটাকে আবার কি লিখতে পারি, এল বাই টি হচ্ছে এখানে আমি যদি চিন্তা করি যে এই পাশ থেকে তরঙ্গটা প্রবাহিত হয়ে ডান পাশে চলে যাচ্ছে, তখন আমরা বলতে পারি যে এই সিলিন্ডারের ভিতর দিয়ে তরঙ্গটা যখন প্রবাহিত হয়েছে তখন তরঙ্গটা সিলিন্ডারটাকে অতিক্রম করতে টি সময় নিয়েছে। তাহলে এখান থেকে কি আসলে আমি তরঙ্গের বেগটা বের করতে পারি, কারণ তরঙ্গ তো সমবেগে অগ্রসর হচ্ছে। আমি বের করতে পারি যে তরঙ্গের যে বেগ, এটা আমি যদি এখানে লিখি পাশে, যে তরঙ্গের যে বেগ, তরঙ্গের বেগটা আমি এখান থেকে বের করতে পারি যে টি সময়ে তরঙ্গ এখানে ক্যাপিটাল এল পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, তাহলে তার জন্য বেগের মানটা আসবে এল বাই টি। তো এই যে যে আমি এল বাই টি এখানে পাচ্ছি, এই এল বাই টি এর জায়গায় তরঙ্গের বেগ স্মল ভি বসিয়ে দিতে পারি। তো ফাইনালি আমার তীব্রতার সূত্রটা এখানে দাঁড়াচ্ছে ক্যাপিটাল ই ইন্টু স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, যেখানে ক্যাপিটাল ইটা ছিল হচ্ছে আমার শক্তি, এখানে প্রবাহিত শক্তি, এই ক্যাপিটাল ইটা ছিল এখানে আমাদের প্রবাহিত শক্তি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের তরঙ্গের জন্য এখানে এই সিলিন্ডার আকৃতির অংশের ভেতর দিয়ে একক সময় যতটুকু হচ্ছে শক্তি প্রবাহিত হচ্ছে সেই শক্তির রাশিমালা। এখন এটাকে আমরা চাইলে আরেকটু সিম্পলিফাই করে ফেলতে পারি। সেটা কিভাবে করতে পারি, যে দেখো তরঙ্গটা যখন সঞ্চালিত হয় তখন তরঙ্গের উপরিস্থিত প্রত্যেকটি কণা সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হতে থাকে। তো আমি যদি এরকম প্রত্যেকটা কণার জন্য এখানে শক্তির রাশিমালাটা বের করে নিতে পারি, তখন আমার এই তীব্রতার মানটা বের করা আর একটু সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যদি এখানে বলি যে প্রতিটি কণার জন্য, তরঙ্গের প্রতিটির কণার জন্য আমি শক্তির রাশিমালা বের করতে চাচ্ছি তরঙ্গের উপরিস্থিত প্রতিটি কণা, তো সেটা আসলে কি কত হবে, প্রতিটি কণার জন্য পাওয়া যায় হচ্ছে ই সমান, এখন সরল ছন্দনে স্পন্দিত কণার শক্তি দুই ভাবে বের করা যায়। এটা হচ্ছে যে আমরা এখানে বিভব শক্তি এবং গতি শক্তি দুই ভাবেই, মোট তোমার সর্বোচ্চ বিভব শক্তি বা সর্বোচ্চ গতি শক্তি দুই ভাবেই কিন্তু একটা তরঙ্গের উপস্থিত কণার জন্য মোট শক্তির মান বের করে ফেলতে পারি। ঠিক আছে, এখন এই শক্তিটা আমি যদি গতি শক্তির মাধ্যমে প্রকাশ করতে চাই তখন সেটা দাঁড়াবে হচ্ছে যে এই তরঙ্গের উপরিচিত একটা কণার জন্য মোট শক্তি হবে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। ঠিক আছে, ভি স্কোয়ার, আমি এটা একটু মুছে দিয়ে লিখতেছি, এটা হচ্ছে ভি স্কোয়ার, যেখানে এম হচ্ছে কণার ভর, এম হচ্ছে কণার ভর, আর ভি হচ্ছে এই কণার সর্বোচ্চ বেগ। ঠিক আছে, এই ভি হচ্ছে এই কণার সর্বোচ্চ বেগ, তো এটাকে আমি ভি ম্যাক্স হিসেবেও লিখতে পারি, এটা হচ্ছে কণার সর্বোচ্চ বেগ। আচ্ছা, এখন আমরা যখন সরল ছন্দিত স্পন্দন পড়েছি তখন এটা দেখেছি যে ভি ম্যাক্স সমান আবার লেখা যায় এ ইন্টু ওমেগা। তো সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই, এই যে ভি ম্যাক্স এটা সমান লেখা যায় এ ওমেগা, সেটা বসালে আমাদের শক্তির রাশিমালাটা আসতেছে হাফ ইন্টু এম ইন্টু এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের এখানে শক্তির রাশিমালাটা চলে আসতেছে একটি কণার জন্য। এখন আমাদের এই তরঙ্গ যখন আমরা বিবেচনা করব তখন তো আসলে আমার একটি কণা না, এরকম অসংখ্য কণা থাকবে। ঠিক আছে, তো আমি যদি ওই
অসংখ্য কণার জন্য শক্তি বিবেচনা করতে যাই তখন কিন্তু সবার জন্যই এইভাবে আমার কি করতে হবে, শক্তি বের করে তারপর যোগ করতে হবে। আমি যদি পুরো মাধ্যমের জন্য শক্তি বিবেচনা করতে যাই তখন আমি বলতে পারি যে মোট শক্তি, যেটা আসলে পুরো মাধ্যমের জন্য যে শক্তি, পুরো মাধ্যমের জন্য যে তরঙ্গটা যখন সঞ্চালিত হয় তখন যে সে যে শক্তি নিয়ে সঞ্চালিত হয় সেটা আসলে কত, মোট শক্তি ই টোটাল। এটাকে যদি আমি বলি তাহলে, বা এটাকে আমরা ইও বলতে পারি, যেহেতু আগে আমরা ই বলে এসেছি এটাকে, তো এটাকে যদি ই বলি মোট শক্তি, তাহলে সেটা আসলে কত হবে, যে একটি কণার জন্য যে শক্তি ছিল, এটাকে আমরা যদি একটি কণার শক্তিকে যদি E1 বলি, তাহলে এই একটি কণার শক্তিকে আমরা গুণ দিব হচ্ছে মাধ্যমে যতগুলো কণা উপস্থিত আছে সেই কণার সংখ্যা দিয়ে। তো আমরা ধরে নিচ্ছি যে মাধ্যমে n সংখ্যক কণা আছে, তো n সংখ্যক কণার সাথে প্রতিটি কণার শক্তির মান গুণ দিলে আমরা পেয়ে যাব মোট শক্তির মান। তো ফাইনালি মোট শক্তি চলে আসতেছে হচ্ছে n ইন্টু হাফ m স্কয়ার ওমেগা স্কয়ার। আচ্ছা, তো আমরা এই মানটা কিন্তু চাইলে এখন এখানে বসিয়ে দিতে পারি, এই তীব্রতার যে সমীকরণটা আমরা ইতিমধ্যে এস্টাবলিশ করে এসেছি। তো এই মানটা যদি এখন বসাই, আমি এটাকে একটা ইকুয়েশন নাম্বার দিতে পারি, যে এটাকে আমরা দিচ্ছি হচ্ছে ধরো 1 নম্বর ইকুয়েশন। তো 1 নম্বর থেকে এখন আমরা এই মানটা বসাতে পারি। তো ফাইনালি এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে হাফ ইন্টু n ইন্টু m ইন্টু স্কোয়ার ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। ঠিক আছে, তো এটা আমি কোথা থেকে পেয়েছি, এটা হচ্ছে 1 হতে পেয়েছি ক্যাপিটাল ই এর মান। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের তীব্রতার রাশিমালাটা দাঁড়াচ্ছে। এটাকে আমরা চাইলে আরেকটু সিম্পলিফাই করতে পারি। দেখো তো এই যে এম ইন্টু এন, এটা আসলে কি, এটা হচ্ছে আমাদের এই যে যে মাধ্যমে যতগুলো কণা আছে, এই কণার সবগুলো কণার সম্মিলিত ভর, বা এটাকে আমরা বলতে পারি মোট ভর। তো এই এন ইন্টু এম, এটা হচ্ছে আসলে আমাদের এখানে মাধ্যমের সবগুলো কণার ভর বা মোট ভর। তো আমাদের উপরে আছে হচ্ছে মোট ভর, আর নিচে আছে হচ্ছে আমরা যতটুকু অংশ বিবেচনা করতেছি সেই অংশের আয়তন। তো আসলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে ভর বাই আয়তন। এটা আসলে কি নির্দেশ করে, এটা নির্দেশ করে মাধ্যমের ঘনত্ব। তো আমরা এই যে ভর বাই আয়তন না লিখে এটাকে লিখতে পারি যে এটা হচ্ছে মাধ্যমের ঘনত্ব রো। তো ফাইনালি আমাদের এখান থেকে তীব্রতার রাশিমালাটা তাহলে দাঁড়ায় যেটা, সেটা হচ্ছে আই ইকুয়াল হাফ ইন্টু রো স্কয়ার ওমেগা স্কয়ার, এটা ঠিক আছে। এই যে এন এম ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি সমান আমরা রো বসিয়েছি। তো এখান থেকে আমাদের কিন্তু এখন তীব্রতার রাশিমালাটা চলে আসছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একটা টার্ম মিসিং হয়ে গিয়েছিল, তো এটা আমি একটু লিখে দিচ্ছি। এখানে একটা ভি ছিল, ঠিক আছে, ভিটা হচ্ছে আমাদের এই তরঙ্গের যে বেগ, সেই বেগের মান। এই ভিটা আমি এখানে লিখে দিলাম। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ফাইনালি তীব্রতা নির্ণয়ের জন্য একটা সূত্র পেয়ে গেছি। তো সূত্রটা অলমোস্ট ইউজ করার মতো, চাইলে আরেকটু সিম্পলিফাই করা যায়, যেটা আমাদের ফাইনাল ফর্ম হিসাবে আসবে সেটা হচ্ছে আমরা ওমেগা কে আবার কম্পাঙ্কের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল 2πf। তো এটা প্রকাশ করলে কি দাঁড়ায়, দেখো যে এটা প্রকাশ করলে দাঁড়াচ্ছে যে রো ইন্টু এ স্কোয়ার ইন্টু 4π² এফ স্কোয়ার ইন্টু ভি। সো উপর থেকে 2 বাদ দিয়ে দিলে নিচে 2 কাটাকাটি চলে যাবে এবং ফাইনালি দাঁড়াবে তীব্রতা আই সমান হচ্ছে 2π² এ স্কোয়ার এফ স্কোয়ার ইন্টু রো ইন্টু ভি। তো এই হচ্ছে আমাদের তীব্রতা নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা। এখানে আমি যদি একটু রাশিগুলোর পরিচয় আলাদাভাবে লিখে দেই, এই ভিটা হচ্ছে তরঙ্গের বেগ, তারপরে এই রোটা হচ্ছে মাধ্যমের ঘনত্ব, এই এফটা হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক, এবং ফাইনালি আমাদের এখানে এটা আছে, এই এটা হচ্ছে তরঙ্গের বিস্তার। তো আমরা তরঙ্গ এবং মাধ্যমের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মাধ্যমে কিভাবে তীব্রতা নির্ণয় করা যায় সেই সূত্রটা এবং কনসেপ্টটা এখানে দেখে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, তো ফাইনালি আমরা হচ্ছে তীব্রতা নির্ণয়ের একটা নতুন সূত্র পেয়ে গেলাম। তো এখন যদি আমরা সামনে প্রসিড করি, আমরা এই সূত্র দিয়ে হচ্ছে কিছু ম্যাথ করে ফেলতে পারি, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে আমাদের একটি 900 ওয়াট পার মিটার স্কোয়ার
900 ওয়াট পার মিটার স্কোয়ার ও 1600 ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতার দুটি তরঙ্গ একই দিক থেকে একটি বিন্দুর উপর আপতিত হয়েছে, সেক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন লব্ধি তরঙ্গের তীব্রতার অনুপাত কত হবে? আচ্ছা, তো আমরা হচ্ছে দুইটা তরঙ্গের যে তীব্রতা, সেই তীব্রতার মান জানি এবং তারা একটা বিন্দুতে আপতিত হয়েছে এটা জানি। এখন আমাদেরকে বের করতে হবে যে তারা যে আপতিত হয়েছে, এই আপতিত হওয়ার ফলে যে লব্ধি তরঙ্গটা সৃষ্টি হবে, সেই লব্ধি তরঙ্গের তীব্রতার অনুপাত কত হবে। তো আমরা এটা বের করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এই যে যে তরঙ্গ দুইটা আপতিত হচ্ছে, ঠিক আছে, যে ধরো দুইটা তরঙ্গ এখান থেকে আসতেছে, এই যে একটা তরঙ্গ আর এই যে একটা তরঙ্গ নিচের থেকে আসতেছে, এরকম ভাবে দুইটা তরঙ্গ আসতেছে। এখন এই দুইটা তরঙ্গ যখন আপতিত হবে একে উপরের উপর, তখন দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে দুইটা তরঙ্গ পরস্পরের উপর গঠনমূলক ব্যতিচার তৈরি করতে পারে, এটা একটা ঘটনা। আরেকটা হচ্ছে যে দুইটা তরঙ্গ পরস্পরের উপর ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি করতে পারে, এটা আরেকটা ঘটনা। এই দুইটা ঘটনার যে কোনো একটা ঘটনা কিন্তু এখানে ঘটতে পারে। তো যদি এই প্রথম ঘটনাটা ঘটে, অর্থাৎ দুইটা তরঙ্গ যদি এখানে যথাক্রমে গঠনমূলক ব্যতিচার ঘটায়, তখন কিন্তু এখানে আমাদের তীব্রতাটা বেড়ে যাবে। কারণ আমরা ইতিমধ্যে দেখে এসেছি, আমাদের যে সূত্রটা ছিল এখানে তীব্রতা নির্ণয়ের, সেই সূত্র থেকে দেখে এসেছি যে আমাদের তরঙ্গের তীব্রতা তরঙ্গের বিস্তারের সাথে সম্পর্কিত। এবং কিভাবে সম্পর্কিত সেটা হচ্ছে যে তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক হারে সম্পর্কিত, ঠিক আছে। তো আমরা এটাই যদি এখানে লিখি যে আমরা জানি যে তরঙ্গের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। সো এখান থেকে আমরা বলতে পারি যে যখন দুইটা তরঙ্গ যাদের আমি যদি বিস্তার যথাক্রমে ধরে নেই যে এটা হচ্ছে A1 এবং A2, তাহলে তাদের যখন গঠনমূলক ব্যতিচার হবে তখন যে তরঙ্গটা তৈরি হবে তাদের বিস্তার হবে হচ্ছে A1 প্লাস A2 এবং এই ক্ষেত্রে আমার যে তীব্রতাটা হবে সেই তীব্রতাটা হবে A1 প্লাস A2 তার স্কয়ার। যেহেতু এখানে গঠনমূলক ব্যতিচার হচ্ছে, ফলে আমার তীব্রতা এখানে বেড়ে যাবে, কেননা বিস্তার বেড়ে যাচ্ছে গঠনমূলক ব্যতিচারের কারণে, ঠিক আছে। আর যখন ধ্বংসাত্মক ব্যতিচার হবে তখন কিন্তু কমপ্লিটলি উল্টো ঘটনাটা ঘটবে, ঠিক আছে। আমি যদি এটা লিখে দিই একটু ভালোভাবে, যে এখানে হচ্ছে আমাদের বিস্তারটা বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে A1 প্লাস A2, আর যখন এরকম ভাবে ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে তখন কিন্তু বিস্তার কমে যাচ্ছে এবং কমে গিয়ে সেটা হচ্ছে A1 মাইনাস A2। এবং এই ক্ষেত্রে আমাদের যে তীব্রতাটা হবে সেটা হবে মিনিমাম তীব্রতা, কেননা কারণ এই ক্ষেত্রে হচ্ছে বিস্তার সর্বনিম্ন, ঠিক আছে। সো আমাদের এই মিনিমাম যে তীব্রতা সেটা সমানুপাতিক হচ্ছে এই যে যে মিনিমাম বিস্তার, দ্যাট ইজ A1 মাইনাস A2 স্কয়ার। সো আমাদের বের করতে হবে এই সর্বোচ্চ তীব্রতা এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাতটা কত। সো এই আই ম্যাক্স আর আই মিনিমামের যে রেশিও সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। এখন এটা বের করার জন্য আসলে কি লাগবে, এটা বের করার জন্য আমি শুধু সম্পর্ক দুটো দেখি, দেখো খুব সহজেই বোঝা যাচ্ছে যে আই ম্যাক্স বাই আই মিনিমাম ইকুয়াল হচ্ছে A1 প্লাস A2 ডিভাইডেড বাই A1 মাইনাস A2, এই পুরোটার স্কোয়ার। তো আমাকে জানতে হবে এই A1 প্লাস A2 বাই A1 মাইনাস A2 এই ভ্যালুটা আসলে কত। এই ভ্যালুটা আমি জানতে পারলে তার বর্গ নিলেই আমি পেয়ে যাচ্ছি এই লব্ধি তরঙ্গের সর্বোচ্চ আর সর্বনিম্ন তীব্রতার যে অনুপাত, সেই অনুপাতটা, ঠিক আছে। তো আমাদের এখন টার্গেট হচ্ছে তীব্রতার অনুপাত বের করার জন্য আমাদের এখন টার্গেট হচ্ছে যে বিস্তারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা আগে বের করে নেওয়া, ঠিক আছে। এখন এইটা বের করার জন্য আমার এই প্রথমে যে ইনফরমেশন গুলো দেওয়া ছিল সেই ইনফরমেশন গুলো হেল্প করবে। দেখো এখানে বলা ছিল যে এই যে যে দুইটা তরঙ্গ আসতেছে, এই দুইটা তরঙ্গের শুরুতে যে বিস্তার তীব্রতা ছিল সেটা যদি যথাক্রমে I1 আর I2 হয়, তাহলে আমি বলতেই পারি যে I1 এটা হচ্ছে প্রপোর্শনাল টু তার বিস্তারের স্কয়ার, দ্যাট ইজ A1 স্কয়ার। একইভাবে I2 এটাও প্রপোর্শনাল টু তার বিস্তারের স্কয়ার, দ্যাট ইজ A2 স্কয়ার। তো এই দুইটার যদি আমি অনুপাত নিই, এখানে কি দাঁড়ায়, I1 বাই I2 এটা সমান দাঁড়াবে হচ্ছে A1 বাই A2 তার উপরে পুরাটার উপরে স্কয়ার। এখন আমার যেতে হবে কোথায়, আমার যেতে হবে হচ্ছে এই যে এই অনুপাতটার কোনোভাবে বের করতে হবে। সো আমার এখানে যেতে হবে A1 প্লাস A2 ডিভাইডেড বাই A1 মাইনাস A2।
তার জন্য আমি কি করবো, এখানে প্রথমেই a1/a2 উপর থেকে বর্গটা উঠিয়ে দিব। তো তার জন্য আমাকে বর্গমূল নিতে হবে, খুব সহজ। সো a1/a2 এটা সমান দাঁড়াচ্ছে হচ্ছে √i1/i2। সো আমি যদি i1 আর i2 এর মানটা এখানে বসাই, এই যে এটা দেওয়া ছিল আমাকে i1 আর এটা দেওয়া ছিল i2, আমি যদি একটু মানগুলো বসাই তাহলে এখান থেকে আমি একটা অনুপাত পেয়ে যাব। তো এই হচ্ছে আমাদের i1 আর এটা হচ্ছে i2। সো মানগুলো বসালে এখানে দাঁড়ায় √i1 হচ্ছে 900, i2 হচ্ছে 1600। সো এটা কাটাকাটি করার পর রুট করলে অ্যান্সারটা আসে হচ্ছে 3/4। তো এটা হচ্ছে আমাদের a1/a2 এর যে মান, সেই মান। ঠিক আছে, আমাদের লাগবে হচ্ছে a1 + a2 / a1 - a2। ঠিক আছে, তো ওই মানটা পাওয়ার জন্য আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি সিম্পলি এখানে যোজন বিয়োজন করে দিতে পারি। ঠিক আছে, এটাকে একটু উল্টিয়ে নিয়ে যোজন বিয়োজন করতে পারি, যেহেতু a2 টা বড়। সো আমি এখান থেকে লিখতে পারি a2/a1 এটা সমান হচ্ছে আমাদের 4/3। এখন আমি যদি এখানে যোজন বিয়োজন করে দেই, তখন যে রেজাল্ট আসবে, দ্যাট ইজ উপরে যদি আসবে হচ্ছে a1 + a2 আর নিচে আসবে হচ্ছে আমাদের a2 - a1, এবং এটা সমান আমরা পাবো হচ্ছে 4 + 3 / 4 - 3। দ্যাট ইজ আমার ফাইনালি আসতেছে a1 + a2 / a2 - a1। এই মানটা আসতেছে হচ্ছে 7/1। তো যেটা আমার দরকার ছিল সেটা কিন্তু আমি পেয়ে গেছি এখানে। এখন এই মানটাই আমাকে উপরে নিয়ে বসাতে হবে। ঠিক আছে, তো এই মানটাই আমি এখানে বসাবো, এবং এই মানটা যদি বসাই তখন আমি আমার রেজাল্টটা পেয়ে যাব। সো এটা হচ্ছে 7/1 তার স্কয়ার। সো ফাইনালি আসতেছে হচ্ছে 49/1। সো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে যেটা তরঙ্গ উপরিপাতনের ফলে যে লব্ধি তরঙ্গ, তার তীব্রতার যে সর্বোচ্চ সর্বনিম্ন মান, সেই সর্বোচ্চ সর্বনিম্ন মানের যে অনুপাত সেটা হচ্ছে 49:1 বা 49/1। ঠিক আছে, সো তরঙ্গের তীব্রতার বিস্তারের মধ্যবর্তী সম্পর্ক জানার মাধ্যমে আমরা এই ম্যাথটা করে ফেলতে পারলাম। ঠিক আছে, একইভাবে তোমাকে যদি কখনো কম্পাঙ্কের সাথে সম্পর্ক দিয়ে দেওয়া থাকে বা বেগের সাথে সম্পর্ক দিয়ে দেওয়া থাকে, তুমি কিন্তু একইভাবে করতে পারবা, কারণ তুমি হচ্ছে মূল সূত্রটা এখানে দেখে এসেছো। ঠিক আছে, তো মূল সূত্র থেকে আমরা চাইলে বিভিন্ন সম্পর্ক নিয়ে তারপরে ম্যাথগুলো করতে পারি। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। তো আমাদের P61 এখানেই শেষ হচ্ছে। এখন আমরা শুরু করতে যাচ্ছি P62। ঠিক আছে, অর্থাৎ আমাদের তরঙ্গের যে বাকি অংশটুকু বাদ আছে সেই অংশটুকু আমরা P62 এ দেখার চেষ্টা করব। তো P62 শুরুই হচ্ছে প্রমাণ তীব্রতা ও তীব্রতা লেভেলের আলোচনা দিয়ে। তো প্রমাণ তীব্রতা বলতে আসলে কি বোঝায়, যে আমাদের প্রত্যেকেরই শব্দ শোনার ক্ষেত্রে একটা সীমা থাকে, অর্থাৎ আমরা যে কোনো রেঞ্জের শব্দ শুনতে পাই না, একটা নির্দিষ্ট অঞ্চলের শব্দ শুনতে পাই বা নির্দিষ্ট তীব্রতার শব্দ শুনতে পাই। তো আমাদের এই যে শব্দ শোনার একটা সীমা আছে, এই সীমার মধ্যে আমরা যদি সর্বনিম্ন কত তীব্রতার শব্দ শুনতে পাই সেটা যদি মাপার চেষ্টা করি, তখন দেখা যায় কি যে আমরা সর্বনিম্ন যে তীব্রতার শব্দ শুনতে পাই সেটার মানটা দাঁড়ায় হচ্ছে এমন, যে 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট ও 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতা বিশিষ্ট শব্দ আমরা কি করতে পারি, শুনতে পাই। এটাই আমাদের শ্রবণের ক্ষেত্রে নিম্ন সীমা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের শ্রাব্যতার নিম্ন সীমা। অর্থাৎ এই তীব্রতার চেয়ে নিচের কোনো তীব্রতার শব্দ যদি থাকে তাহলে আমরা সেটা শুনতে পাবো না। তো এটা হচ্ছে নিম্ন সীমা। তো এই যে সর্বনিম্ন যত তীব্রতার আমরা শব্দ শুনতে পাই এবং তার কম্পাঙ্ক যদি 1000 হার্টজ হয়, তো এই ধরনের তীব্রতাকে আমরা বলে থাকি হচ্ছে প্রমাণ তীব্রতা। ঠিক আছে, তো 1000 হার্টজ বিশিষ্ট কোন শব্দের তীব্রতা যদি 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে প্রমাণ তীব্রতা। ঠিক আছে, তো প্রমাণ তীব্রতার সংজ্ঞা আমরা যদি পেয়ে যাই, এখন বাকি জিনিস বোঝা সহজ হবে। যে প্রমাণ তীব্রতার সাপেক্ষে আমরা তীব্রতা লেভেল নামে একটা রাশি মেপে মেপে থাকি। ঠিক আছে, তো তীব্রতার লেভেলটা আসলে কি, যে আমরা যখন শব্দ বাস্তবে শুনি তখন কিন্তু তীব্রতা বেশি হলেই যে শব্দ জোরে শুনবো, তীব্রতা কম হলেই শব্দ আস্তে শুনবো, বিষয়টা এরকম না। আমরা শব্দ এক একজন এক এক ভাবে অনুভব করি বা শুনে থাকি। ঠিক আছে, তো এই
বিষয়টা আসলে একটা আপেক্ষিক বিষয়, যেটা পরিমাপ করা হয় মূলত তীব্রতা লেভেলের মাধ্যমে, ঠিক আছে। তো এই তীব্রতার লেভেলটা বোঝার আগে আমাদের মেইনলি যে জিনিসটা বুঝতে হয় সেটা হচ্ছে শব্দোচ্চতা। তো শব্দোচ্চতা হচ্ছে শব্দ শোনার যে বিষয়টা, অর্থাৎ শব্দ কি আমরা জোরে শুনছি নাকি আস্তে শুনছি, এই বিষয়টা আসলে পরিমাপ করা হয় শব্দোচ্চতা, ঠিক আছে। ঠিক আছে, শব্দ জোরে বা আস্তে শোনা, শব্দ জোরে বা আস্তে শোনা, এই বিষয়টা যে রাশির সাহায্যে পরিমাপ করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে শব্দোচ্চতা, ঠিক আছে। আচ্ছা, এখন এই শব্দোচ্চতার সাথে তীব্রতার যে সম্পর্ক সেটা কিন্তু সমানুপাতিক না। বিষয়টা এরকম না যে তীব্রতা বাড়ালেই আমাদের এই যে শব্দ শোনার জন্য যে রাশিটা আছে সেটা সমানুপাতিক ভাবে বেড়ে যাবে, বিষয়টা এরকম না। তাহলে বিষয়টা আসলে কিভাবে আমরা বের করতে পারি বা সম্পর্কিত করতে পারি? তো এই কাজটাই কিন্তু দুজন বিজ্ঞানী করে গেছে। বিজ্ঞানীদের নাম ছিল হচ্ছে ওয়েবার এবং ফেচনার। তো তাদের যে আহ, কাজের ফলাফল ছিল, সেই ফলাফলটা এরকম যে শব্দোচ্চতা, এটাকে মূলত আমরা এস দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল এস। তো শব্দোচ্চতা তীব্রতার মধ্যে যে সম্পর্ক, ঠিক আছে, এই সম্পর্কটা হচ্ছে এরকম যে শব্দোচ্চতা তীব্রতার লগারিদমের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের শব্দোচ্চতা ও তীব্রতার মধ্যে সম্পর্ক, শব্দোচ্চতা ও তীব্রতার মধ্যে সম্পর্ক। তো এখান থেকে বুঝতেই পারছো যে আসলে শব্দের তীব্রতা যদি অনেক দ্রুত বেড়ে যায়, শব্দোচ্চতা কিন্তু তেমন দ্রুত হারে বাড়বে না, ঠিক আছে, কারণ সম্পর্কটা হচ্ছে লগারিদমিক সম্পর্ক, ঠিক আছে। তো ফাইনালি আমরা এখান থেকে যদি সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিই, তখন যেটা আসে যে শব্দোচ্চতা সমান হচ্ছে কে ইন্টু লগ আই, যেখানে এটা হচ্ছে একটা ধ্রুবক, এটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছিলাম যে তীব্রতার লেভেল, এটা হচ্ছে তোমার প্রমাণ তীব্রতার সাপেক্ষে কোনো একটা শব্দের তীব্রতার আপেক্ষিক পরিমাপ, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে তীব্রতার লেভেল, যে প্রমাণ তীব্রতার সাপেক্ষে একটা শব্দের তীব্রতাটা কত বেশি বা কম, এটা আমরা মাপি হচ্ছে তীব্রতার লেভেলের মাধ্যমে। তো তীব্রতার লেভেলের যে সংজ্ঞা, সেটা অনুযায়ী আমরা যদি এই বিষয়টা গাণিতিক ভাবে লেখার চেষ্টা করি, যে তীব্রতা লেভেল আসলে কি, যে একটা শব্দ প্রমাণ তীব্রতা তীব্রতার যে মান তার সাপেক্ষে তার তীব্রতা কত বেশি, একটা শব্দের তীব্রতার প্রমাণ তীব্রতার সাপেক্ষে কত বেশি, এটা আমরা মাপি হচ্ছে তীব্রতার লেভেল থেকে। বা এটাও বলতে পারি যে তীব্রতার লেভেল, এটা যদি আমরা বিটা দিয়ে প্রকাশ করি, বিটা হবে হচ্ছে যে আমাদের কোনো একটা শব্দের যে শব্দোচ্চতা সেটা যদি ক্যাপিটাল এস হয়, সেটা আসলে প্রমাণ তীব্রতার যে শব্দ, সেই শব্দের শব্দোচ্চতার চেয়ে কত বেশি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের তীব্রতার লেভেলের পরিমাপ। সেই এস নট যেটা লিখছি, এটা হচ্ছে প্রমাণ তীব্রতার শব্দের শব্দোচ্চতা, প্রমাণ তীব্রতার জন্য শব্দোচ্চতা। আর এস যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যেই শব্দের তীব্রতার আমি আপেক্ষিক পরিমাপটা করতে চাচ্ছি তার জন্য শব্দোচ্চতা। তো আমি এখন যদি এই শব্দোচ্চতার তীব্রতার মধ্যে সম্পর্কটা এখানে বসিয়ে দেই, তাহলে আমি কি পাই এখান থেকে? আমি পাই হচ্ছে কে কমন নিলে ভিতরে আসে হচ্ছে লগ আই মাইনাস লগ আই নট, যেখানে আই হচ্ছে শব্দের তীব্রতা আর আই নট হচ্ছে প্রমাণ তীব্রতা। সো ফাইনালি আমার এখানে এই লগারিদমিক প্রপার্টিটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এটাকে লেখা যায় যে তীব্রতার লেভেল বিটা, এটা সমান হচ্ছে কে ইন্টু লগ আই বাই আই নট, যেখানে আই হচ্ছে শব্দের তীব্রতা আর আই নট হচ্ছে প্রমাণ তীব্রতা। তো এই সূত্রের মাধ্যমে বা এই সম্পর্কের মাধ্যমে আমরা যেটা পরিমাপ করতে পারবো সেটা হচ্ছে যে কোনো একটা শব্দ প্রমাণ তীব্রতার সাপেক্ষে কতটুকু বেশি জোরে বা আস্তে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই সম্পর্ক থেকে আমি তীব্রতার লেভেলটা মাপতে পারবো, ঠিক আছে, যে শব্দটা আসলে আসলে কতটুকু জোরে বা আস্তে হচ্ছে, বা আমরা কতটুকু জোরে বা আস্তে শুনতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসছে, যেটা হচ্ছে আমাদের এখনো অজানা। তো এই সমানুপাতিক ধ্রুবকটার মান যদি আমরা বের করতে চাই, তখন আমাদের তীব্রতার লেভেলের একটা সংজ্ঞা দেওয়া লাগে। আমরা তীব্রতার লেভেলের সংজ্ঞাটা এমন ভাবে দেই যে যদি আমাদের শব্দের তীব্রতা প্রমাণ তীব্রতার সমান হয়, ঠিক আছে, আমাদের শব্দের তীব্রতা
এটা যদি আমি এভাবে লিখি, যদি আই ইকুয়াল আই নট হয়, শব্দের তীব্রতা যদি প্রমাণ তীব্রতার সমান হয়, তখন আমাদের যে তীব্রতার লেভেল হয়, এই তীব্রতার লেভেলকে বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম অনুসারে এটার একক দেওয়া হয় বেল, এবং এটার পরিমাণ তখন আমরা পাই হচ্ছে 1। ঠিক আছে, সো আমি পুরো বিষয়টাকে যদি একবারে বলি, যে যদি কোনো শব্দের তীব্রতা প্রমাণ তীব্রতার সমান হয়, সেই ক্ষেত্রে আমরা যে তীব্রতার লেভেল পাই সেটা হচ্ছে 1 বেল। ঠিক আছে, যদি আই ইকুয়াল আই নট হয়, তখন আমাদের তীব্রতার লেভেল বিটা এটা হয়ে যায় হচ্ছে 1 বেল। এই যে এই ক্যাপিটাল বি হচ্ছে আমাদের শব্দের তীব্রতার লেভেল পরিমাপের একক। এটা বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম অনুসারে এটাকে বেল এককে নামকরণ করা হয়েছে। ঠিক আছে, তো দেখো এখন আমরা যদি এই সংজ্ঞাটা এখানে প্রয়োগ করি, সেখান থেকে আমরা কে এর মানটা কিন্তু পেয়ে যাই। দেখো বিটার মান আমি যদি 1 বসাই এবং এখানে আই এর জায়গায় আই নট বসাইলে থাকে হচ্ছে এখানে লগ লগ নিচে হচ্ছে আই নট, আর উপরে হচ্ছে আমাদের এখানে উপরে হচ্ছে ক্যাপিটাল আই। সো এখান থেকে ক্যাপিটাল আই এর ভ্যালু হচ্ছে, সরি এখানে হচ্ছে আমাদের ক্যাপিটাল আই এর ভ্যালু বসবে হচ্ছে 10 আই নট। সরি, এটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, এখানে আমাদের সংজ্ঞাটা এভাবে দেওয়া হয়েছে যে আমাদের যে শব্দের তীব্রতা, সেই শব্দের তীব্রতা যদি প্রমাণ তীব্রতার 10 গুণ হয়, ঠিক আছে, অর্থাৎ আই ইকুয়াল যদি 10 আই নট হয়, সেক্ষেত্রে আমরা যে তীব্রতার লেভেল পাবো সেটা হবে 1 বেল। ঠিক আছে, তো আমি এই মানটাই যদি এখন বসাই, এটা অ্যাকচুয়ালি আমার কারেক্ট ভ্যালু দিবে। তো 10 আই নট এটা যদি এখানে বসাই, তখন আমি এখান থেকে কে এর মানটা পেয়ে যাব হচ্ছে 1। সো আমি কিন্তু সমানুপাতিক ধ্রুবকের মানটা খুব সহজে পেয়ে যাচ্ছি। সো ফাইনালি আমার বেল এককে তীব্রতার লেভেলের যে সূত্রটা আসছে সেটা এরকম, সেটা আমি যদি এখানে পাশে লিখি, যে বেল এককে তীব্রতার লেভেল নির্ণয়ের যে সূত্রটা আসতেছে সেটা হচ্ছে বিটা ইকুয়াল, কে এর মান 1 পেয়ে গেছি, সো এটার এখানে বসাবো না, বিটা সমান তাহলে চলে আসবে লগ আই বাই আই নট। এটা হচ্ছে আমাদের তীব্রতার লেভেল নির্ণয়ের একটা সূত্র, যেটা আমাদেরকে বেল এককে আসবে। কিন্তু দেখা যায় কি যে বাস্তবে বেল এককটা অনেক বড় একটা একক, কিন্তু আমরা যখন তীব্রতার লেভেল পাই সেটা খুবই ক্ষুদ্র মান হয়ে থাকে, খুবই ক্ষুদ্র মানের হয়ে থাকে। তো বেল এককটা বাস্তবে অতটা প্রয়োগ করা হয় না, বাস্তবে বেল এককের চেয়ে ছোট একক প্রয়োগ করা হয়। তো এরকমই একটা একক হচ্ছে ডেসিবেল, যেটা হচ্ছে বেল এককের 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তো আমরা যদি ওই ডেসিবেল এককের সূত্রটাকে প্রকাশ করতে চাই, তখন সেটা কেমন হবে, যে ডেসিবেল এককের সূত্রটা দেখতে একটু ভিন্ন হবে। এটা হচ্ছে যে ডেসিবেল হচ্ছে বেল এককের 10 ভাগের 1 ভাগ। সো ডেসিবেল এককের তীব্রতার লেভেল হবে বিটা ইকুয়াল 10 লগ আই বাই আই নট। এই হচ্ছে ডেসিবেল এককের তীব্রতার লেভেল নির্ণয়ের সূত্র। যেহেতু ডেসিবেল এককটা একটু বড় মান দিচ্ছে, বাস্তব মান দিচ্ছে আমাদেরকে, এই জন্য ডেসিবেল এককেই আমরা মূলত তীব্রতাকে পরিমাপ করে থাকি। ঠিক আছে, তো আমরা দুইটা সূত্র দেখে ফেললাম, একটা হচ্ছে ডেসিবেল এককে তীব্রতার লেভেল নির্ণয়ের সূত্র, আর একটা হচ্ছে বেল এককে তীব্রতার লেভেল নির্ণয়ের সূত্র। ঠিক আছে, সো আমরা আমাদের প্রয়োজন অনুসারে দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারবো। তো আশা করি তোমরা তীব্রতার লেভেল সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছো এবং প্রমাণ তীব্রতা বলতে কি বোঝায় সেটা বুঝতে পেরেছো। তো আমরা সামনে এই জিনিসগুলি প্রয়োগ করে থাকবো। আচ্ছা, সো প্রমাণ তীব্রতা ও তীব্রতার লেভেল নিয়ে আমাদের এখানে আরো কিছু কথাবার্তা বলা হচ্ছে। সো কিছু জিনিস একটু আলাদাভাবে আমাদের দেখে নিতে হবে। সেটার মধ্যে আছে হচ্ছে যে এই যে যে ডেসিবেল এককে তীব্রতার লেভেল আমরা লিখলাম, দ্যাট ইজ 10 লগ আই বাই আই নট, এখান থেকে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নিতে পারি। ঠিক আছে, যে যদি আমাদের এই তীব্রতার লেভেল 1 ডেসিবেল হয়, তাহলে আসলে এই যে যে শব্দের তীব্রতা সেটা আসলে কত গুণ প্রমাণ তীব্রতার চেয়ে কত গুণ বেশি। ঠিক আছে, যার জন্য আমরা এই 1 ডেসিবেল হচ্ছে তীব্রতা লেভেল পাচ্ছি। যে যদি আমাদের বিটা তীব্রতার লেভেল 1 ডেসিবেল হয়, তখন তুমি যদি এই 1 ডেসিবেলটা এই সূত্রে বসাও, কি পাবা, 1 ইকুয়াল 10 ইন্টু লগ আই বাই আই নট। এখান থেকে আমরা 10 কে ওই পাশে পাঠিয়ে দিতে পারি। সো এবং এই লগটার অ্যান্টি লগ যদি নিয়ে নেই, তখন এটা আসে হচ্ছে আই বাই আই নট ইকুয়াল অ্যান্টি লগ অফ 0.1।
তো এই অ্যান্টি লগটা যদি আমরা করে ফেলি, এটা দেখা যাবে যে অ্যান্টি লগের ভ্যালুটা যদি বের করো, অর্থাৎ এটা জাস্ট কিছুই না, 10⁻0.1, তো এটা নিলে আসবে হচ্ছে রাফলি 1.26। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আমাদের তীব্রতার লেভেল যখন 1 ডেসিবেল হয়, তীব্রতার লেভেল যখন 1 ডেসিবেল পরিবর্তন হয়, তখন শব্দের যে তীব্রতা সেটা প্রমাণ তীব্রতার চেয়ে 26% বেশি হয়। এখান থেকে কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি যে তীব্রতার লেভেল যদি তীব্রতার লেভেল 1 ডেসিবেল হয়, 1 ডেসিবেল হয় শব্দের, তখন শব্দের তীব্রতা প্রমাণ তীব্রতার প্রমাণ তীব্রতার চেয়ে 26% বেশি হয়। শব্দের তীব্রতা প্রমাণ তীব্রতার চেয়ে 26% বেশি, তীব্রতার 26% বেশি। তো এই গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। এটা কিন্তু অনেক সময় তোমাদের এমসিকিউতেও এসে থাকে বা রিটার্নে অনেক সময় জিনিসটা দেখাতে বলে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রেখো। আচ্ছা, তো আমরা প্রমাণ তীব্রতা ও তীব্রতার লেভেল সম্পর্কে যা যা জানা যায় সবই কিন্তু এখান থেকে দেখে ফেলেছি। তো এখন একটা ম্যাথ করতে পারি, আমরা ম্যাথটা করার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে কোনো স্থানে রাস্তার গাড়ির শব্দের তীব্রতা পরিমাপ করে 10⁻⁴ ওয়াট পার মিটার স্কয়ার পাওয়া গেল। তো এটা হচ্ছে আমাদের শব্দের তীব্রতা আই। আমাদেরকে তীব্রতার লেভেল বের করতে বলছে। তীব্রতার লেভেল বের করার জন্য আমরা একটু আগে যে সূত্রটা শিখছি সেটা ব্যবহার করবো এবং ডেসিবেল এককেরটাই ব্যবহার করব। সো বিটা এটা সমান হচ্ছে 10 লগ I/I0। সো আই এর মান আমাদের দিয়ে দেওয়া আছে, আর I0 আমাদের এটা মুখস্থ রাখতে হয়, কিছু করার নাই। সো এটা আমরা যদি মুখস্থই বসাই, তো আই হচ্ছে 10⁻⁴, I0 হচ্ছে 10⁻⁻12, 10⁻⁻12টা উপরে গেলে হবে 10⁻16। আর এইখানে যে লগের বেস, এই লগের বেসটা কিন্তু সব সময় 10 ভিত্তিক লগ। ফলে এই 10 ভিত্তিক লগের জন্য আমরা ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে এরকম লগ 10 বেস 10⁻16। এই 16টা আমরা বাইরে নিয়ে আসতে পারি। সো বাইরে নিয়ে আসলে ফাইনালি এটা হয়ে যাবে 160, আর লগ 10 বেস 10 এর মান হচ্ছে 1। সো ফাইনালি আমরা পেয়ে যাব তীব্রতার লেভেল বিটা ইকুয়াল 160। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সটে আমাদের এখানে কি বলছে যে একজন লোক কোলাহলপূর্ণ একটি রাস্তায় ছিল যেখানে তীব্রতা হচ্ছে 5 × 10⁻⁻4 ওয়াট পার মিটার স্কয়ার। সে এরপর একটি শান্ত জঙ্গলের ভেতরে গেল যেখানে পাতার মর্মর ধ্বনির তীব্রতা ছিল এত। এটা ধরো I2, সরি এটা হচ্ছে I2 বলছি আমি, এটা I2 আর এটা হচ্ছে I1। আচ্ছা, এখন আমাদেরকে বলছে দুই স্থানের মধ্যে তীব্রতার লেভেলের পরিবর্তন কতটুকু। দ্যাট মিনস আমাদের তীব্রতার লেভেলের পরিবর্তন বের করতে হবে। সেটা খুবই সহজ, আমরা প্রথমে বিটা 1 বের করব ডেসিবেল এককে। এটা হবে 10 লগ I1/I0। এরপরে আমরা বিটা 2 বের করব, এটা হবে হচ্ছে 10 লগ I2/I0। আমাদেরকে এই দুইটা তীব্রতার লেভেলের পরিবর্তন বের করতে হবে। দ্যাট মিনস এই যে ডেল্টা বিটা, এটা হচ্ছে আমাদের তীব্রতার লেভেলের পরিবর্তন, তীব্রতা লেভেলের পরিবর্তন, তো ডেল্টা বিটা এটা হচ্ছে বিটা 1 মাইনাস বিটা 2। এটা যদি আমরা করি, এটা আসে হচ্ছে 10 কমন নিলে লগ I1/I0 মাইনাস লগ I2/I0। এটা একটা সিম্পল অ্যালজেব্রিক এক্সপ্রেশন যেটা তোমরা সিম্পলিফাই করতে পারো। সো সিম্পলিফাই যদি করো দেখবো এটা চলে আসবে 10 লগ I1/I2। ঠিক আছে, এটার ভ্যালু চলে আসবে 10 লগ I1/I2। এখন আমি যদি এখানে বিটা 1 মাইনাস বিটা 2 না করে বিটা 2 মাইনাস বিটা 1 করতাম, তখন এখানে উপরে আসতে হচ্ছে 10 লগ I2/I1। ঠিক আছে, তো যার সাপেক্ষে আসলে আমরা পরিবর্তনটা নিতেছি সে হচ্ছে উপরে থাকবে, সরি সে হচ্ছে নিচে থাকবে, আর যারটা করতেছি সে উপরে থাকবে। এখানে দেখো, আমরা যদি এখানে তীব্রতার লেভেলের পরিবর্তন বুঝতে চাই, যে এই যে আমাদের শেষে যে তীব্রতা তার সাপেক্ষে পরিবর্তন কতটুকু সেটা যদি বুঝতে চাই, তখন তীব্রতার লেভেল কিভাবে বের করতে পারি? ডেল্টা বিটা এটা হবে শেষ, অর্থাৎ বিটা 2 মাইনাস আদি, দ্যাট ইজ বিটা 1। তো আমরা হচ্ছে আগেরটার সাপেক্ষে, সরি আদিটার সাপেক্ষে, আদি তীব্রতার লেভেলের সাপেক্ষে পরিবর্তনটা মাপবো। ঠিক আছে, তো এখানে কি হবে 10 লগ, যার সাপেক্ষে মাপবো সে হচ্ছে নিচে, আর যারটা মাপবো সে হচ্ছে উপরে। সো এই যে 10 লগ I2/I1। তো আমি যদি এখন ভ্যালুগুলো বসাই, 10 লগ I2 কত, I2 এখানে দেওয়া ছিল 10⁻⁻11।
I1 কত, I1 দেওয়া ছিল 5 × 10⁻⁻⁴। তো এই সিম্পল ক্যালকুলেশনটা যদি আমরা করার চেষ্টা করি, রেজাল্টটা কত আসে? এটা আসছে হচ্ছে লগ 0.2 × 10⁻⁻7। এটা যদি তোমরা করো, এটা দেখবা হচ্ছে -76.9 এত ডেসিবেল আসে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আমরা যখন এই যে কোলাহল পূর্ণ একটা জায়গা থেকে শান্ত জঙ্গলে যাচ্ছি, তখন তীব্রতার লেভেল কমে যাচ্ছে। এই যে তীব্রতার লেভেল কমে যাচ্ছে, তীব্রতার লেভেল কমে যাচ্ছে, এটি বোঝাচ্ছে এই মাইনাস চিহ্ন দিয়ে। এবং কত কমতেছে সেটা হচ্ছে 76.9 ডেসিবেল। ঠিক আছে, আচ্ছা। নেক্সট হচ্ছে আমাদের কিছু সংজ্ঞা দিয়ে দেওয়া আছে, যেগুলো আমাদের এই সুরের জগতে অনেক বেশি ইউজ হয়। ঠিক আছে, সুরের জগতে পদার্থবিজ্ঞানের যখন আমরা প্রয়োগ ঘটাই, তখন এই জিনিসগুলো কাজে লাগে। এর মধ্যে আছে সুশ্রাব্য শব্দ। সুশ্রাব্য শব্দ হচ্ছে সেই সব শব্দ যেগুলো আমাদের শুনতে ভালো লাগে। সুর বর্জিত হচ্ছে সেই সব শব্দ যেগুলো আমাদের শুনতে ভালো লাগে না। ঠিক আছে, ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এর পরে যেই ইনফরমেশন গুলো আমাদের আছে, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্টে যেটা আছে সুর। এটা কি? এখানে বলা হচ্ছে যে কোনো উৎস থেকে নিঃসৃত শব্দে যদি একটি মাত্র, দেখো একটা শব্দের আসলে ভেতরে অনেকগুলো তরঙ্গ থাকতে পারে, যার একাধিক মানে ভিন্ন ভিন্ন কম্পাঙ্ক থাকতে পারে। কিন্তু যদি উৎস থেকে নিঃসৃত শব্দে শুধুমাত্র একটি মাত্র কম্পাঙ্ক থাকে, সেই ক্ষেত্রে আমরা ওই শব্দকে বলবো সুর। ঠিক আছে, সুরের মধ্যে শুধুমাত্র একটি কম্পাঙ্ক থাকবে। আর স্বর যেটা, সেটা হচ্ছে যে শব্দে একাধিক কম্পাঙ্ক থাকবে। সো ভেরি ভেরি কেয়ারফুল, যে সুর আর স্বরের মধ্যে এইখানেই আসলে ফান্ডামেন্টাল পার্থক্য। যে স্বরে একাধিক কম্পাঙ্ক থাকবে, সুরে একটি মাত্র কম্পাঙ্ক থাকবে। ঠিক আছে, তো যদি একাধিক কম্পাঙ্ক থাকে তাকে আমরা বলবো স্বর। নেক্সট হচ্ছে মূল সুর। এই যে স্বরের মধ্যে তো আমরা জানলাম যে একাধিক কম্পাঙ্ক থাকতে পারে। তো কোন স্বরের মধ্যে বিদ্যমান সুরগুলোর মধ্যে সবচেয়ে কম যে কম্পাঙ্কের শব্দ থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে মূল সুর। ঠিক আছে, সবচেয়ে কম যেটা থাকবে কম্পাঙ্ক তাকে বলবো মূল সুর। আর উপসুর কাকে বলবো? ওই স্বরের মধ্যে মূল সুরের থেকে যতগুলো বেশি কম্পাঙ্কের শব্দ থাকবে, মূল সুরের থেকে বেশি কম্পাঙ্কের যতগুলো শব্দ থাকবে তাকে আমরা বলবো উপসুর। ঠিক আছে, ফাইনালি হারমোনিক। এটা হচ্ছে কোন স্বরের মধ্যে বিদ্যমান যেসব উপসুরের কম্পাঙ্ক, উপসুরগুলোর মধ্যে যেই সব উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের গুণিতক, তাদেরকে আমরা বলবো হারমোনিক বা সমমেল। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরা যাক আমাদের একটা স্বরের মধ্যে যেসব শব্দ আছে তাদের কম্পাঙ্ক হচ্ছে যথাক্রমে এরকম 150 হার্টস, 160 হার্টস আর 300 হার্টস। ঠিক আছে, ধরো তিনটা সুরের মাধ্যমে একটা স্বর গঠিত হয়েছে। তো এই হচ্ছে তাদের কম্পাঙ্ক। তো তুমি এখানে দেখতেই পাচ্ছ যে 150 হার্টস হচ্ছে সবচেয়ে কম কম্পাঙ্কের শব্দ, সেটাকে আমরা বলবো হচ্ছে মূল সুর বা প্রধান সুর। আচ্ছা, এরপরে মূল সুরের চেয়ে বেশি কম্পাঙ্কের যতগুলো সুর থাকে তাদেরকে একসাথে আমরা বলি হচ্ছে উপসুর। তো এই যে 160 আর 300, এই দুইটা মিলে তৈরি হবে হচ্ছে আমার উপসুর। আর 300-র দিকে যদি একটু নজর দিই, তখন দেখতে পাই যে 300 এটা কিন্তু 150-র দ্বিগুণ। তো এই যে 300 হার্টজের যে শব্দটা আছে সেটা কিন্তু মূল সুরের দ্বিগুণ। তো এটাকে আমরা স্পেসিফিক ভাবে বলবো যে এটা হচ্ছে আমাদের একটা হারমোনিক। এবং তুমি দেখতে পাচ্ছ যে এটা আসলে কত গুণ? মূল সুরের দ্বিগুণ। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় দ্বিতীয় হারমোনিক। ঠিক আছে, যত গুণ হবে তত হারমোনিক। মূল সুরের চেয়ে কম্পাঙ্ক যত গুণ হবে তততম হারমোনিক। ঠিক আছে, দ্বিতীয় হারমোনিক। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। নেক্সটে আমরা একটা এমসিকিউ প্রবলেম দেখবো, যে এখানে বলা হচ্ছে একটা থিওরিটিক্যাল প্রবলেম যেটা বোর্ডে এসেছিল। কোশ্চেনটা হচ্ছে উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হলে, মূল সুরের কম্পাঙ্ক যদি f0 হয় আর কোনো একটা শব্দ যেটা হচ্ছে তোমার মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ, তখন আমরা ওই শব্দটাকে আসলে কি বলি? এটার একটা স্পেসিফিক নাম আছে, মনে রাখবা। যে কম্পাঙ্কের অনুপাত যদি তুমি কখনো এরকম পাও, কম্পাঙ্কের অনুপাত যদি 2:1 পাও, এইটা মিন করবে এই শব্দ দুইটা অষ্টক তৈরি করতেছে। ঠিক আছে, এটা একটা তোমার গুরুত্বপূর্ণ টার্ম যেটা তোমার একটু মনে রাখা লাগবে। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, যেটা হচ্ছে তোমার নির্দেশ করে যে কোন একটা শব্দের কম্পাঙ্ক যদি মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয় তখন তাকে আমরা বলি মূল সুরের অষ্টক। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে যাব সেটা হচ্ছে টানা তারে কম্পন। যে আমাদের কাছে যদি একটা রশি থাকে, যে রশির দুই প্রান্ত দুইটা দৃঢ় অবলম্বনের সাথে বেঁধে দেওয়া আছে, এবং আমরা কি করলাম, এই টানা তারটিকে একটু টেনে ছেড়ে দিলাম, অর্থাৎ একটা বল প্রয়োগ করে, টান বল প্রয়োগ করে আমরা ছেড়ে দিলাম। তো এই অবস্থায় যেটা হবে যে এখানে একটা তরঙ্গ তৈরি হবে, এবং এই তরঙ্গটা সামনে গিয়ে প্রতিফলিত হয়ে মূল তরঙ্গের সাথে উপরিপাতিত হয়ে একটা স্থির তরঙ্গ তৈরি করবে। তো আমরা এখন দেখতে যাচ্ছি যে
এই তরঙ্গ যেটা তৈরি হবে এই টানা তারে, সেই তরঙ্গের বেগ যেটা আছে সেটা কোন রাশিগুলোর উপর নির্ভর করে। ঠিক আছে, তো বেগের রাশিমালাটা আমরা এখানে মূলত বের করতে চাচ্ছি। আচ্ছা, তো এই কাজের জন্য আমরা যেটা করব যে এই তারের থেকে একটা ছোট্ট অংশ কেটে নিব, বা ছোট্ট অংশের উপর আমরা মূলত পর্যবেক্ষণ করব। তো ধরা যাক আমাদের কাছে এই তারের একটা অংশ আছে সি সি, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এই যে তরঙ্গটা যে সামনে অগ্রসর হচ্ছে, সেই অগ্রসর ফলে তারের এই অংশটা একটা বৃত্তচাপের মতো তৈরি হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে পি বিন্দুতে এখানে বল প্রয়োগ করেছিলাম, যেটা হচ্ছে এই বৃত্তচাপের দুইটা স্পর্শক বরাবর কাজ করতেছে, টান বল। এখন আমরা এইখানে এই তারের উপর স্থিত একটি কণার জন্য যদি পুরো ঘটনাটা বিবেচনা করি, তাহলে আমরা বলতে পারি যে এই কণাটা এখন সামনে ভি বেগ নিয়ে অগ্রসর হচ্ছে। অর্থাৎ এই কণাটা এই বৃত্তচাপের উপর অবস্থান করে গতিশীল হচ্ছে, অর্থাৎ একটা বৃত্তীয় গতি সম্পন্ন করছে। আমি যদি এখানে এই বৃত্তচাপের রেসপেক্টে বা এই বৃত্তের রেসপেক্টে গতিটাকে ব্যাখ্যা করতে চাই, তখন আমার কাছে মনে হবে এটা একটা বৃত্তীয় গতি। ঠিক আছে, তো আমি বলতে পারি যে এই কণাটা একটা বৃত্তীয় গতি সম্পন্ন করছে এখানে। তো তাকে যদি বৃত্তীয় গতি সম্পন্ন করতে হয়, অবশ্যই কেন্দ্রমুখী বল থাকতে হবে। এখন এই কেন্দ্রমুখী বলের যোগানটা আসছে কোথা থেকে? তো এইটা বোঝার জন্য আমরা যদি এখানে উপস্থিত বলগুলো নিয়ে একটু কাজ করি, যে এখানে আমাদের এই তারের উপর দুই দিক থেকে টান বল কাজ করতেছে ক্যাপিটাল টি, এবং আমরা যদি ধরে নেই যে এই টান বল যেটা কাজ করছে সেটা আনুভূমিকের সাথে থেটা কোণে কাজ করছে, তখন আমরা এই টান বলের দুইটা উপাংশে বিভাজন করে ফেলতে পারি। একটা হবে আনুভূমিক বরাবর টি কস থেটা, উভয় টান বলের জন্যই আমি টি কস থেটা উপাংশ পাবো, এবং উলম্ব বরাবর আসবে হচ্ছে টি সাইন থিটা। সো উলম্ব বরাবর উপাংশের যদি আমি লব্ধি নেই, তখন সেটা হয়ে যাবে টু টি সাইন থিটা। আর আনুভূমিক উপাংশগুলো লব্ধি নিলে আমি দেখতে পাবো যে এই টি কস থিটা এই টি কস থিটাকে ক্যান্সেল আউট করে দিবে, অর্থাৎ নাকচ করে দিবে। তো আমার শুধুমাত্র থাক পড়ে থাকছে হচ্ছে টি টু টি সাইন থিটা, যেটা কাজ করছে আমার এই যে যে বৃত্তচাপটা তৈরি হচ্ছে, এই বৃত্তচাপ যে এই বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্র বরাবর। তো আমরা যেই কেন্দ্রমুখী বলের এখানে উপস্থিতি খুঁজছিলাম, সেই কেন্দ্রমুখী বলটা কিন্তু এখানে পেয়ে গেছি, সেটা হচ্ছে এই যে টু টি সাইন থিটা। আমরা লিখতে পারি এফ সি, এটা সমান হচ্ছে টু টি সাইন থিটা। আবার আমরা এফ সি সমান লিখতে পারি যে এই যে আমরা যতটুকু তারের অংশ নিয়ে কাজ করতেছি, সেই অংশের ভর যদি এম হয়, তাহলে এফ সি সমান লেখা যায় এম ইন্টু ভি স্কোয়ার বাই এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে যদি ক্যাপিটাল আর বলা হয়, তাহলে এম ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর, এটা সমান হচ্ছে টু টি সাইন থিটা। এখন এম সমান আবার আমরা বলতে পারি যে এই যে যে তারটা আছে, এই তারের একক দৈর্ঘ্যের ভর যদি এম হয়, এটা হচ্ছে তারের একক দৈর্ঘ্যের ভর। এই একক দৈর্ঘ্যের ভর যদি মিউ হয়, তাহলে মিউ সমান আমরা বলতে পারি যে মোট ভর স্মল এম ডিভাইডেড বাই এই তারের যে দৈর্ঘ্য, এই তারের দৈর্ঘ্যকে যদি আমরা ক্যাপিটাল এস দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা একক দৈর্ঘ্যের ভর পেয়ে যাব হচ্ছে এম বাই ক্যাপিটাল এস। এবং এখান থেকে আমরা হচ্ছে এম এর মানটা বের করে ফেলতে পারবো, যে মোট ভর এম এটা সমান হচ্ছে মিউ ইন্টু এস। এই এম এর মানটা আমরা যদি এখন এখানে বসাই, আমাদের আসতেছে হচ্ছে মিউ ইন্টু এস ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু টি সাইন থিটা। আচ্ছা, এখন সাইন থিটার জায়গায় আমরা এখানে থেটা বসাতে পারি এই হিসাবে যে আমরা যে বৃত্তচাপটা নিয়ে এখানে কাজ করতেছি, সেই বৃত্তচাপের পরিধি খুবই ছোট, বা বৃত্তচাপের দৈর্ঘ্যটা খুবই ছোট, খুবই ক্ষুদ্র একটা বৃত্তচাপ। ফলে এখানে যে কোণটা তৈরি হবে কেন্দ্রে, যে এই যে আমরা বাইরের যে কোণটা বিবেচনা করেছিলাম বলের সাথে আনুভূমিকের কোণ থেটা, এই থেটাটা আসলে ভেতরেও সমান হবে। অর্থাৎ এই যে যে সমকোণী ত্রিভুজটা আমি পাবো এই বৃত্তচাপের ভেতরে, একটা ছোট্ট সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হয়ে যাবে থেটা। ঠিক আছে, সো এই থেটাটা আসলে খুবই ক্ষুদ্র, এই কারণে আমি এখানে সাইন থিটা সমান থেটা বসাতে পারি। তো থেটা খুবই ক্ষুদ্র হওয়ায় আমরা সাইন থেটা সমান থেটা বসাতে পারি। এবং সাইন থেটা সমান থেটা বসানোর পর আমি এখানে ম্যাথমেটিক্সের একটা সূত্র, জ্যামিতির সূত্র এস ইকুয়াল আর থেটা, সেটা অ্যাপ্লাই করতে পারি। তো সেটা যদি আমরা এই ছোট্ট বৃত্তচাপ এ ই ও এই অংশের জন্য অ্যাপ্লাই করি, এ ই ও এই অংশের জন্য অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারি থেটা সমান এই বৃত্তচাপের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে মোট দৈর্ঘ্যের অর্ধেক, দ্যাট ইজ এস বাই টু, ডিভাইডেড বাই ওই বৃত্তচাপের যে ব্যাসার্ধ, দ্যাট ইজ ক্যাপিটাল আর। তো থেটার এই মানটা বসালে এখানে আসে হচ্ছে মিউ ইন্টু এস ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ইকুয়াল হচ্ছে টু টি ইন্টু এস বাই টু আর। তো আমরা যদি এখান থেকে কিছু জিনিস বাদ দিয়ে দিই,
যেটা দেখা যাচ্ছে খুব সহজে বাদ চলে যাচ্ছে, যে দুই পাশ থেকে এস এস কাটা চলে যাচ্ছে, আর আর কাটা চলে যাচ্ছে, এবং বাম পাশ থেকে টু টু কাটা চলে যাচ্ছে। ফাইনালি থাকছে হচ্ছে আমাদের বি স্কোয়ার ইকুয়াল টি বাই মিউ। সুতরাং ভি ইকুয়াল রুট ওভার টি বাই মিউ। তো এই হচ্ছে আমাদের এই যে যে টানাতারে কম্পনের ফলে যে তরঙ্গটা তৈরি হচ্ছে সেই তরঙ্গের বেগের সমীকরণ। তো বেগের সমীকরণ থেকে আমরা একটা জিনিস স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বেগের মানটা দুটো জিনিসের উপর নির্ভর করছে। একটা হচ্ছে আমাদের এই যে যে কম্পন তৈরির জন্য দায়ী যে টান বল, সেই টান বলের মান, এবং এই তারের যে ভর, সেই তারের ভরের মানের উপর হচ্ছে বেগের মানটা নির্ভর করছে। তো এখান থেকে হচ্ছে আমরা টানা তারের কম্পনের জন্য বেগের মানটা পেয়ে গেলাম। এখন আমরা চাইলে অন্য 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 যে রাশিগুলো আছে সেটাও বের করতে পারি। যেমন আমরা চাইলে এখান থেকে কম্পাঙ্কের মানটাও বের করতে পারি। সেটা হচ্ছে আমরা জানি ভি ইকুয়াল এফ ল্যামডা, তরঙ্গের ক্ষেত্রে এই সমীকরণটা আমরা জানি। তো এটা যদি আমরা এখানে বসাই, আমাদের এখান থেকে চলে আসে এফ ইকুয়াল 1/λ ইন্টু রুট ওভার টি বাই মিউ। তো এটা হচ্ছে আমাদের টানাতারে কম্পনের জন্য সৃষ্ট তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয়ের সূত্র। তো এখান থেকে হচ্ছে আমরা কম্পাঙ্কের মানটা বিভিন্ন কেসের জন্য, বিভিন্ন কেসে যে তরঙ্গ তৈরি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকলে আমরা কম্পাঙ্কের মানটা বের করে ফেলতে পারবো। সামনে আমরা এটারই তিনটা কেস দেখব, যে বিভিন্ন ক্ষেত্রে আমার ভিন্ন ভিন্ন যদি তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ তৈরি হয় তখন তাদের কম্পাঙ্ক কেমন ভাবে চেঞ্জ হয়। তো এখানে তিনটা কেস দেওয়া আছে। ফার্স্ট যে কেসটা আছে, আমরা এমন ভাবে একটা তরঙ্গ তৈরি করছি টানা তারে যে এটা একটা লুপ তৈরি করতেছে এক নম্বর কেসে। অর্থাৎ এখানে যে তরঙ্গটা তৈরি হচ্ছে সেই তরঙ্গটা অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্য পুরো তারটাকে কভার করতেছে। অর্থাৎ আমি বলতে পারি তারের দৈর্ঘ্য যদি এল হয়, এল সমান হচ্ছে λ/2, যেহেতু এটা একটা লুপ সো এটার দৈর্ঘ্য হবে λ/2। তো এল সমান λ/2, এখান থেকে লেখা যায় ল্যামডা ইকুয়াল টু এল। ল্যামডা ইকুয়াল টু এল যদি আমরা লিখি, তো আমাদের কম্পাঙ্কের যে মানটা তাহলে দাঁড়ায় সেটা হচ্ছে এফ ইকুয়াল 1/2L ইন্টু রুট ওভার টি বাই মিউ। এর চেয়ে কম কম্পাঙ্কের শব্দ তৈরি হওয়া সম্ভব না। এই যে আমরা মাত্র যেটা পেলাম, এর চেয়ে কম কম্পাঙ্কের শব্দ তৈরি হওয়া সম্ভব না। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে, এটা হচ্ছে মূল সুর। এটা হচ্ছে মূল সুর, এবং এটাকে লেখা হয় হচ্ছে এফ নট দিয়ে। তো এই হচ্ছে মূল সুরের কম্পাঙ্ক নির্ণয়ের সূত্র। এখন আমরা যদি এমন ভাবে এখানে টান দিতাম যে এখানে এই যে যে রশিটা আছে, এই রশিটা দুইটা লুপ তৈরি করে তারপর একটা তরঙ্গ তৈরি করতো, ঠিক আছে? এটা ধরো সেকেন্ড কেস। তো সেকেন্ড কেসের জন্য আমরা যদি এই কম্পাঙ্ক বের করতে যেতাম সেটা কত দাঁড়াতো? সেই ক্ষেত্রে এটা হচ্ছে এক নম্বর কেস, এটা দুই নম্বর কেস। তো সেকেন্ড কেসে কম্পাঙ্কের মানটা দাঁড়াতো, এটা হচ্ছে 1/λ ইন্টু রুট ওভার টি বাই মিউ। এখন আমরা একটু ল্যামডাটা বের করার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে তরঙ্গটা তৈরি হয়েছে তার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে দুইটা লুপ যেহেতু তৈরি করছে, সো আমার এই পুরো রশ্মিটা মোট ল্যামডা পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যকে কভার করবে, ঠিক আছে? তো এল ইকুয়াল এই ক্ষেত্রে আমরা পাচ্ছি ল্যামডা। তো আমি এখানে লিখতে পারি 1/λ ইকুয়াল হচ্ছে 1/L, 1/L ইন্টু রুট ওভার টি বাই মিউ। এখন এটা হচ্ছে আমার এই সেকেন্ড কেসের জন্য কম্পাঙ্কর রাশিটা যেটা আসতেছে। এখন এটাকে আমরা যদি মূল সুরের সাথে রিলেট করে লিখতে চাই তখন আমার এখানে নিচে একটা টু আনতে হবে। তো নিচে যেহেতু একটা টু আনছি, উপরে একটা টু দিয়ে গুণ দিতে হবে। তো এই যে 1/2L ইন্টু রুট ওভার টি বাই মিউ, এই জায়গায় আমি এফ নট বসিয়ে দিতে পারি। তো আমি এই ক্ষেত্রে যে কম্পাঙ্কটা পাচ্ছি সেটা হচ্ছে টোয়াইস এফ নট। অর্থাৎ এই ক্ষেত্রে আমি মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ কম্পাঙ্কের একটা শব্দ পাচ্ছি। এটাকে এই জন্য বলা হয় দ্বিতীয় হারমোনিক বা দ্বিতীয় সমমেল। তো এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় হারমোনিক পাচ্ছি। ফাইনালি থার্ড যে কেসটা, এই ক্ষেত্রে হচ্ছে আমরা এমন ভাবে কম্পন তৈরি করেছি যে এখানে তিনটা লুপ তৈরি হচ্ছে, যেখানে প্রতিটা লুপের জন্য দৈর্ঘ্য হচ্ছে λ/2। ফলে আমি এল সমান পাবো হচ্ছে 3 × λ/2। ফলে ল্যামডা সমান হচ্ছে 2L/3। আচ্ছা, তো এই ল্যামডার মান যদি আমি এখন কম্পাঙ্কের সূত্রে বসাই, এফ সমান চলে আসবে হচ্ছে 1/2L/3 ইন্টু রুট ওভার টি বাই মিউ। সো এটা সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে এফ সমান 3 × 1/2L ইন্টু রুট ওভার টি বাই মিউ। এই 1/2L ইন্টু রুট ওভার টি বাই মিউ এর জায়গায় এফ নট বসালে এফ এর মানটা আসে এফ ইকুয়াল 3 × f0। অর্থাৎ এই ক্ষেত্রে আমি পাবো হচ্ছে তৃতীয় হারমোনিক বা তৃতীয় সমমেল। তো এইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কম্পন তৈরি করে তোমার বিভিন্ন কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করতে পারি, ঠিক আছে? তো কমপ্লিটলি ডিপেন্ড করবে যে আসলে আমরা যে টান
এখানে প্রয়োগ করছি সেই টানের মান কেমন, বা এখানে কতগুলো লুপ তৈরি হচ্ছে এই দুইটা প্রান্তের ভেতরে। তো তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন কম্পাঙ্কের শব্দ পাবো, এবং এক একটা কম্পাঙ্কের শব্দ এক এক রকম শব্দ তৈরি করবে, যার ফলে টানাতারের কম্পনটা আমার বিভিন্ন কয়েক কেসে ভাগ হয়ে যায়, বিভিন্ন কম্পাঙ্কের কেসে ভাগ হয়ে যায়। ঠিক আছে, তো আশা করি তোমরা টানাতারের কম্পনটা এখান থেকে প্রপারলি বুঝতে পেরেছো। আমাদের লাস্ট যে টপিক সেটা হচ্ছে বায়ুস্তম্ভের কম্পন। এই বিষয়টা দিয়ে আজকে আমরা আমাদের তরঙ্গের আলোচনা শেষ করতে যাচ্ছি। তো বায়ুস্তম্ভের কম্পন এটা মূলত দুই ভাবে ঘটানো হয়, মানে দুইটা উপকরণে বা দুই ধরনের যন্ত্রে হচ্ছে আমরা এই কম্পন তৈরি করতে পারি। তো তোমরা অনেকেই দেখছো যে আমরা যখন কলমের মুখের উপরে ফু দেই তখন একটা শব্দ হয়, বা এরকম আসলে এক মুখ খোলা যে কোনো নলের উপরে যখন তুমি ফু দিবা তখন দেখবে একটা শব্দ তৈরি হয়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে তুমি যখন ফু দিচ্ছ এখানে আসলে শব্দগুলো কি হচ্ছে, সঞ্চালিত হয়ে একটা তরঙ্গ তৈরি করতেছে, এবং তরঙ্গটা তোমার যে বদ্ধ প্রান্ত, সেই বদ্ধ প্রান্তে প্রতিফলিত হয়ে ফেরত আসার সময় উপরিপাতিত হচ্ছে একে অপরের উপর, এই কারণে আমরা শব্দ শুনতে পাচ্ছি। ঠিক আছে, তো এটাকে আসলে আমরা এই বায়ুস্তম্ভের কম্পন হিসেবে বলতেছি। তো এটা আমরা যদি একটু অ্যানালাইসিস করতে চাই, প্রথমে আমরা যেটা দেখতেছি এটাকে বলা হয় বদ্ধ প্রান্ত বিশিষ্ট নল। বদ্ধ প্রান্ত বিশিষ্ট নল অর্থাৎ এক প্রান্ত, বা এটাকে এক মুখ খোলা নলও বলা হয়ে থাকে। বদ্ধ প্রান্ত বিশিষ্ট নল না বলা হয় এক মুখ খোলা নল, অর্থাৎ এক মুখ খোলা আর এক মুখ হচ্ছে বদ্ধ। তো এরকম একটা নলে হচ্ছে আমরা যদি শব্দ তৈরি করি, এই যে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে একটা টিউনিং ফর্ককে হচ্ছে কম্পায়িত করে তারপরে এই নলের সামনে ধরা হয়েছে। তো কি হবে, যে এখানে শব্দ তরঙ্গ যাবে, গিয়ে হচ্ছে তোমার বদ্ধ প্রান্তে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে আসার সময় এখানে একে অপরের উপরে উপরিত পাতিত হয়ে স্থির তরঙ্গ তৈরি করবে, যেটার কয়েকটা কেস তোমাকে এখানে দেখানো আছে, যে কয়েকভাবে আসলে এখানে মানে তুমি কিভাবে এখানে শব্দটা তৈরি করতেছো, কত জোরে হচ্ছে বাড়ি দিছো টিউনিং ফর্কে, এবং এখানে কিভাবে শব্দ যাচ্ছে তার উপর ভিত্তি করে তিনটা কেস আমরা এখানে দেখাচ্ছি। এরকম আরো অনেকগুলো কেস সামনে তৈরি হতে পারে, নির্ভর করবে কিভাবে শব্দ তৈরি হচ্ছে। সো ফার্স্ট যে কেসটা দেখানো হচ্ছে, যে এখানে যে স্থির তরঙ্গটা তৈরি হচ্ছে, সেই স্থির তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা যদি ল্যামডা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে যে টোটাল নলের দৈর্ঘ্য, সেই টোটাল নলের দৈর্ঘ্যের মধ্যে আমার মোট তরঙ্গ দৈর্ঘ্যের কতটুকু আসছে দেখো তো, এই মোট তরঙ্গ দৈর্ঘ্যের এইটুকু অংশ কিন্তু ল্যামডা/4। অর্থাৎ এখানে আসলে একটা লুপ কমপ্লিট হয় নাই, একটা লুপের অর্ধেক কমপ্লিট হয়েছে। আর আমরা জানি একটা লুপের মধ্যে ল্যামডা/2 থাকে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা/2 থাকে। তো এখানে আসলে আমার এই এল এর যে মান সেটা আসলে ল্যামডা/4 এর সমান। তো সেখান থেকে আমি বলতে পারি ল্যামডা সমান 4L। তাহলে এই কেসের জন্য আমি যদি এখন কম্পাঙ্ক মাপতে চাই, দ্যাট ইজ এফ, এটা সমান যদি v/ল্যামডা বসাই, তাহলে সেটা কত আসবে, যেহেতু ল্যামডা সমান 4L, এটা আসবে হচ্ছে v/4L। সো এইটা হচ্ছে আমার সর্বনিম্ন কম্পাঙ্কের কি তরঙ্গ, সর্বনিম্ন কম্পাঙ্কের তরঙ্গ, অর্থাৎ এর চেয়ে কম কম্পাঙ্ক আমরা পাবো না, কারণ ল্যামডা/4 এর চেয়ে তুমি কম কোনো লুপ পাবা না এখানে। ঠিক আছে, সো এটাকে আমরা এই জন্য বলবো মূল সুর, এটা হচ্ছে মূল সুর। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটু জোরে এখানে বাড়িয়ে দিতাম টিউনিং ফর্কে, তখন হয়তোবা দেখা যেত যে আমার এই নলের ভিতরে যে তরঙ্গটা তৈরি হয়েছে সেটা এরকম একটা লুপ পুরো তৈরি করছে আর আরেকটা লুপের অর্ধেক তৈরি করছে। ঠিক আছে, অর্থাৎ এইখানে আমার এই এল এর যে মান, অর্থাৎ যতটুকু আমার হচ্ছে নলের দৈর্ঘ্য সেটা সমান হবে, সেটা কার সমান হবে, সেটা সমান হবে হচ্ছে এই যে এতটুকু হচ্ছে ল্যামডা, এতটুকু হচ্ছে ল্যামডা, আর এতটুকু হচ্ছে ল্যামডা/4। ঠিক আছে, সো ল্যামডা প্লাস ল্যামডা/4, এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার এটাকে আমরা বলতে পারি হচ্ছে ল্যামডা প্লাস ল্যামডা/4 বা 5λ/4। আমি যদি এটা মানটা লিখি, যে এটা হচ্ছে ল্যামডা প্লাস ল্যামডা/4, এটা হচ্ছে আমার এল, এটা সমান হচ্ছে এল। আমি যদি এটা ক্যালকুলেশনটা কমপ্লিট করি, আমার আসবে হচ্ছে 5/4 ল্যামডা, এটা সমান এল। সুতরাং ল্যামডা সমান 4L/5। তো ল্যামডার এই মানটা যদি আমরা এখন বসাই, তো এই ক্ষেত্রে যে কম্পাঙ্কটা পাবো সেটা দাঁড়াবে হচ্ছে v/4L/5, দ্যাট ইজ 5 ইন্টু v/4L। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই অবস্থায় যে তরঙ্গটা পাবো তার যে কম্পাঙ্ক হবে সেটা হবে মূল সুরের কম্পাঙ্কের 5 গুণ। ঠিক আছে, মূল সুরের কম্পাঙ্কের 5 গুণ। একইভাবে আচ্ছা এখানে, সরি, এখানে এটা ল্যামডা ছিল না, এটা ল্যামডা/2।
এটা একটু কারেকশন করতে হবে, এটা ল্যামডা বাই 2, ঠিক আছে। তো এটা হচ্ছে ল্যামডা বাই 2 আর এটুকু হচ্ছে ল্যামডা বাই 4। সো আমাদের এখানে আসবে হচ্ছে এল সমান আসবে 3 ল্যামডা বাই 4। হ্যাঁ, এইটা হচ্ছে এল এর মান। সো তখন ল্যামডা আসবে হচ্ছে 4/3 এল, এবং ল্যামডার এই মানটা আমরা এখন যদি বসাই, ল্যামডা সমান 4L/3, তখন আমরা কম্পাঙ্কটা পাবো হচ্ছে মূল সুরের কম্পাঙ্কের কত গুণ? 3 গুণ। সো এই মানটা আসবে হচ্ছে 3 × V/4L, এবং ফাইনালি আমার কম্পাঙ্কটা মূল সুরের কম্পাঙ্কের 3 গুণ হিসেবে আমি পেয়ে যাচ্ছি F = 3 × F0, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার তৃতীয় হারমোনিক আমি এখানে পেয়ে যাচ্ছি। এবং ফাইনালি এখানে আমরা যদি থার্ড কেসে বিবেচনা করি এল এর সাথে ল্যামডার সম্পর্ক, তুমি দেখতে পাবা এই যে এইটুকু হচ্ছে ল্যামডা বাই 2, সিমিলারলি এইটুকু ল্যামডা বাই 2, এবং ফাইনালি এতটুকু হচ্ছে ল্যামডা বাই 4। তো এখানে আমরা পাবো হচ্ছে এল সমান 1 ল্যামডা প্লাস ল্যামডা বাই 4, দ্যাট মিনস 5 ল্যামডা বাই 4। সো এই এল এর মান যদি আমি বসাই F = V/ল্যামডাতে, তখন আমি যেটা পাবো যে F = 5 × V/4L, দ্যাট ইজ F = 5F0, অর্থাৎ এখানে আমি পঞ্চম হারমোনিক পাবো। সো বুঝতেই পারতেছো যে একমুখ খোলা নলে আমরা কিভাবে শব্দ তৈরি করতেছি তার উপর ভিত্তি করে যথাক্রমে প্রথম, তৃতীয়, পঞ্চম এরকম মূল সুরের বেজোড় গুণিতক গুলা পাচ্ছি। আমি যদি এখানে জেনারেল সূত্রটা লিখতাম যে কোনো সুরের কম্পাঙ্ক আমি মূল সুরের সাথে কিভাবে সম্পর্কিত করতে পারি, যেটা হচ্ছে মূল সুরের বেজোড় গুণিতক। এই হচ্ছে আমাদের জেনারেল সূত্রটা, অর্থাৎ এখানে আমরা বেজোড় গুণিতক গুলো পাবো, ঠিক আছে, জোড় গুণিতক পাবো না। ফাইনালি আমাদের দুই মুখ খোলা নল। তো এখন আমরা যেই কেসটা বিবেচনা করব সেইখানে আমাদের যে নলটা থাকবে সেটার দুইটা মুখই খোলা, ঠিক আছে। তো এটাকে আমরা বলি হচ্ছে দুই মুখ খোলা নল। তো দুই মুখ খোলা নলের জন্য আমাদের কম্পাঙ্কের মানগুলা কেমন আসে এগুলো একটু এখন বিবেচনা করার চেষ্টা করব। সো ফার্স্ট যে কেস, এখানে হচ্ছে আমরা এমন ভাবে শব্দ তৈরি করতেছি যে এখানে আমার এই পাশে একটা সুস্পন্দ বিন্দু, এই পাশে একটা সুস্পন্দ বিন্দু, আর মাঝখানে একটা নিষ্পন্দ বিন্দু, ঠিক আছে। এই যে এটা একটা নিষ্পন্দ, এটা একটা সুস্পন্দ, এটা একটা সুস্পন্দ বিন্দু। তো এরকম যদি হয় তখন আমরা বুঝতেই পারতেছি যে এখানে আমাদের এল এর সাথে ল্যামডার যে সম্পর্ক সেটা কত হবে, যে ল্যামডা ইকুয়াল, এইটুকু হচ্ছে ল্যামডা বাই 4, এইটুকু ল্যামডা বাই 4। সো এল ইকুয়াল ল্যামডা বাই 2, সুতরাং ল্যামডা ইকুয়াল 2L। সো এই হচ্ছে আমাদের এই যে ফার্স্ট কেসটা, এটা হচ্ছে সর্বনিম্ন যে কম্পাঙ্কের শব্দ তৈরি হতে পারে সেই শব্দ, সেটা হচ্ছে মূল সুরের কম্পাঙ্ক নির্ণয়ের যে কেসটা। তো F0 সমান আমরা পাবো হচ্ছে V/ল্যামডা, আর ল্যামডার জায়গায় 2L বসাইলে আমি পাচ্ছি F0 = V/2L। সো মূল সুরের কম্পাঙ্ক আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি V/2L দুই মুখ খোলা নলের ক্ষেত্রে। এরপর আমরা পরবর্তী কেসগুলো যদি একে একে বিবেচনা করি, এই ক্ষেত্রে এল এর সাথে ল্যামডার যে সম্পর্ক সেটা আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের যখন এই যে 1 নম্বর কেস থেকে 2 নম্বর কেসে আসতেছি তখন আমাদের এই যে সুস্পন্দ নিস্পন্দ কিন্তু একটা একটা করে বেড়ে যাচ্ছে। এই জন্য আমরা এল এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে যে এইটুকু হচ্ছে ল্যামডা, এটুকু ল্যামডা বাই 4, এটুকু ল্যামডা বাই 4, দ্যাট মিনস 3 × λ/2। তো এই ল্যামডার সাথে এল এর সম্পর্কটা আসতেছে হচ্ছে 2/3 × L। ফলে ফাইনালি আমরা এফ এর সাথে F0 এর যে সম্পর্কটা পাবো সেটা হবে হচ্ছে F ইকুয়াল V/ল্যামডা। আর ল্যামডার জায়গায় আমরা বসাতে পারি হচ্ছে, ল্যামডার জায়গায় এখানে বসাতে পারি এটুকু হচ্ছে ল্যামডা বাই, আমাদের এটুকু ল্যামডা ছিল, এটুকু ল্যামডা, সরি এটুকু ল্যামডা, এটুকু হচ্ছে ল্যামডা বাই 4, এটুকু হচ্ছে ল্যামডা বাই 4। আচ্ছা, তাহলে সরি এটুকু ল্যামডা বাই 2, এটুকু ল্যামডা বাই 2, আর নিচে এটুকু হচ্ছে ল্যামডা বাই 2। এটা হচ্ছে ল্যামডা বাই 2, ঠিক আছে। তো আমাদের এল এর মানটা আসতেছে ফাইনালি, এটা হচ্ছে ল্যামডা, এটা ল্যামডা। সো ল্যামডা ইকুয়াল, তাহলে এল আমরা যদি এখানে বসাই, ল্যামডা ইকুয়াল এল বসাইলে এটা আমাদের চলে আসবে 2 × F0। সো আমাদের এই কেসটায়, সেকেন্ড কেসটায় যে কম্পাঙ্কটা পাচ্ছি সেটা হচ্ছে মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ, অর্থাৎ দ্বিতীয় হারমোনিক পাচ্ছি। লাস্ট কেসে আমি যদি একটু এখানে অ্যানালাইসিস করি, যে দেখো এইটুকু হচ্ছে ল্যামডা বাই 4, আর এই যে মাঝখানে একটা পূর্ণ তরঙ্গ পেয়ে গেছি, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ল্যামডা, আর এইখানে হচ্ছে আমাদের ল্যামডা বাই 4, ঠিক আছে। সো এই কেসটা হচ্ছে যে আমাদের এল ইকুয়াল 3
ইন্টু এল ইকুয়াল 3 ইন্টু ল্যামডা বাই 2। ঠিক আছে, সো এটা হচ্ছে এল ইকুয়াল 3 ইন্টু ল্যামডা বাই 2। আচ্ছা, সো আমাদের এল ল্যামডার মান চলে আসতেছে তাহলে 2l/3। সো এই মানটা যদি আমরা বসাই, এফ সমান তাহলে চলে আসবে v/2l/3, দ্যাট মিনস এফ ইকুয়াল 3f0, অর্থাৎ আমরা এই কেসে তৃতীয় হারমোনিক পেয়ে যাচ্ছি। তো জেনারেল সূত্রটা আমি যদি লিখতাম যে কোনো কম্পাঙ্কের জন্য আমি তার সাথে মূল সুরের সম্পর্কটা পাবো হচ্ছে এরকম, এফ এন ইকুয়াল এন প্লাস ওয়ান ইন্টু এফ নট। ঠিক আছে, তো তুমি একটু যদি তুলনা করো দুইটা কেসের মধ্যে, দুই মুখ খোলা নল আর এক মুখ খোলা নলের মধ্যে, তুমি দেখতেই পাচ্ছ যে আমরা দুই মুখ খোলা নলে কিন্তু মূল সুরের যে কোনো গুণিতক পেতে পেতে পারি। ঠিক আছে, ডিপেন্ড করবে আমরা কিরকম শব্দ এখানে তৈরি করতেছি। কিন্তু এক মুখ খোলা নলে কিন্তু অলওয়েজ আমরা বিজোড় গুণিতক গুলো পাচ্ছি, এখানে কিন্তু যে কোনো গুণিতক পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র বিজোড় গুণিতক গুলো পাওয়া যাচ্ছে। তো আমরা কিন্তু কিছু সুর মিক্স করব এক মুখ খোলা নলের ক্ষেত্রে। এই জন্য বলা হয় যে দুই মুখ খোলা নলে তুমি বেশি সুশ্রাব্য শব্দ তৈরি করতে পারো। ঠিক আছে, যেহেতু এখানে কম্পাঙ্কের অপশনটা একটু বেশি, ফলে চাইলেই সুশ্রাব্য শব্দ এখানে তৈরি করা সহজ। তো এই হচ্ছে আমাদের দুই মুখ খোলা নল এবং এক মুখ খোলা নলের যে কনসেপ্টটা, সেটা আমরা এখানে দেখে নিলাম। আশা করি তোমরা এই দুইটা কেস আলাদা আলাদাভাবে দেখে বুঝতে পারছো খুব ভালোভাবে। তাহলে আজকে আসলে আমাদের লেকচার এই পর্যন্তই। ফাইনালি তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিয়ে দেওয়া আছে, যেটা তোমাদের যে প্রিভিয়াস নলেজ, সেই প্রিভিয়াস নলেজ অ্যাপ্লাই করে তোমরা করে ফেলতে পারবা। তো যদি তোমরা করে ফেলো তাহলে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে একটা প্রপার আইডিয়া হয়ে যাবে। তো আজকের আসলে আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল। এর মধ্যে দিয়ে তরঙ্গ চ্যাপ্টার এবং আমাদের যে ফুল সিলেবাস, সেই ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তোমরা এই ফার্স্ট ইয়ারের যে একাডেমিক জার্নি, তার একটা ইতি টানতে পারছো এই ক্লাসটার মধ্যে দিয়ে। ঠিক আছে, সো আমাদের এই জার্নি বেশ লম্বা ছিল, কিন্তু এটার মধ্য দিয়ে আশা করি তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, অনেক কিছু তোমাদের গেইন হয়েছে। তো তোমাদের জন্য সামনের দিনগুলোতে শুভকামনা রইলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালাম।